হাই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। আজ শুক্রবার রাত 11টা, মানে হচ্ছে আমার সাথে আপনার কিছু সময় কাটাতে হবে, হবেই হবে, এবং পুরো 3 ঘন্টা জুড়ে আমার সাথে থাকতে হবে রাত 2টো পর্যন্ত। আপনার প্রিয় গান, আপনার মনের কথা এবং সেই সাথে আর অনেক কিছু নিয়ে হয়তো আমরা এই 3 ঘন্টা একসাথে থাকবো আর স্বপ্ন বিনিময় করব, স্বপ্ন স্বীকার করব, স্বপ্ন ছুঁড়ে মারবো একদম অব্যর্থ বর্ষার মতো, ঠিক আপনার মনের ঘরে। ওকে, যদি আপনি ধরে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, না ধরতে পারলেও সমস্যা নেই, আমি তো আছি আপনার জন্য। আর যদি কোনো গানের রিকোয়েস্ট পাঠাতে চান, যদি নিজে কোনো কথা শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনাকে একটা SMS করতে হবে। আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমেই লিখবেন সেটা হচ্ছে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর আজকে প্রথম যে গানটা শুনবো, আশা করছি গানটা ভালো লাগবে। একটা অন্যরকম দুর্বিনীত, দুর্নিবার, অমোঘ, অপ্রতিরোধ্য, অদম্য, দুর্মর একটা ভালোবাসার কথা আছে কিন্তু গানটাতে। সো এনজয় দ্য সং, আশা করছি গানটা ভালো লাগবে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। Hi friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের বিশেষ আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং দারুণ একটা ছুটির দিন নিশ্চয়ই কাটিয়েছেন পরিবার, পরিজন, প্রিয় মানুষগুলোর সাথে। এবং সেই দারুণ একটা জম্পেশ দিনের পর একদম শেষ প্রহরে, শেষ বেলায়, যে দিনটা ইউজুয়ালি আমাদের খুব ভালো কাটে এবং অনেক কিছু করি, অনেক আনন্দে কাটে, ওই দিনটা একদম দিনের শেষে আমরা কি করি বলুন তো? একদম দিনের শেষে আমাদের মনে হয় এই ভালো দিনটা, এই সুন্দর দিনটা এত তাড়াতাড়ি যেন শেষ না হয়। এই জন্য আমরা চেষ্টা করি ওই দিনটাকে আরেকটু লম্বা করতে। ওই দিনটাতে ঘুমোতে যেতে ইচ্ছে হয় না, মনে হয় আরেকটু বেশি সময় জেগে থাকি, দিনটা আরেকটু লম্বা হোক, মধুরেন সমাপয়েত হোক, এবং নিশ্চয়ই স্মৃতিচারণ, আড্ডা এবং এরকম একটা পরিবেশই আমার মনে হয় সুন্দর দিনগুলো সমাপ্তি হওয়া উচিত। বাসায় ফিরলাম, ধপ করে ঘুমিয়ে পড়লাম, অসাধারণ একটা দিনের শেষে, এটা হওয়া উচিত না। তাই জেগে থাকুন কিছুক্ষণ, স্মৃতিচারণ করুন। আজকে দিনে হতে পারে, সারা জীবনেরও হতে পারে। আর সেই সাথে জানিয়ে দিন যে কেমন কাটছে আজকে দিনটা এবং কেমন কাটছে জীবনটা, কেমন কাটাতে চান বাকি জীবনটা, এবং যে কোনো কিছু এর বাইরেও। আর সেই সাথে আপনার প্রিয় গানগুলো রিকোয়েস্ট তো করবেনই। আমরা দুটো গান শুনে ফেললাম। এড শিরানের একটা গান ছিল একটু আগে, আর প্রথম গানটা ছিল জেমসের প্রথম স্পর্শ, শিরানের গানটা ছিল ক্যাসল অন দ্য হিল। আজকে প্লেলিস্ট জেমস দিয়ে স্টার্ট করার একটা সিগনিফিক্যান্ট রিজন আছে, সেটা হচ্ছে যে আজকে IBA ডে ছিল, IBA 50 ইয়ার অ্যানিভার্সারি প্রোগ্রাম। আজকেও একটা এক্সটেন্ডেড দিন ছিল এবং আজকেও বেশ অসাধারণ একটা দিন ছিল, বেশ মজা হয়েছে। আজকে IBA ক্যাম্পাসই ছিল। জেমসের আসার কথা ছিল সব ভালো ভালো আয়োজনের একদম শেষ বেলাটাতে, কিন্তু আমি শোয়ের জন্য আমাকে আগে ভাগে চলে আসতে হয়েছে এবং যার ফলে বহুল প্রতীক্ষিত জেমসের কনসার্ট আমি আর দেখতে পারিনি। এই যে এরপর বলা হয় আমি ফাঁকিবাজ, কি আত্মত্যাগ করলাম, তাই না? এরকম একটা জম্পেশ কনসার্টে সব বন্ধুদের সাথে দেখা অনেকদিন পরে, সবকিছু পেছনে ফেলে আপনাদের জন্য আমি এই মুহূর্তে হট সিটে। তো যেহেতু কনসার্টে শুনতে পারলাম না, দুধের সাথে ঘোলে মেটানোর জন্য এই গানটা দিয়ে প্লেলিস্ট স্টার্ট করলাম। আর এই মুহূর্তে আমি কিছু SMS পড়ি। আমাকে লিখেছেন শ্রুতি মোহাম্মদপুর থেকে। শ্রুতি, সুন্দর নাম। শ্রুতি লিখন বলে একটা জিনিস ছিল আমাদের ছোটবেলায়। তো শ্রুতি লিখেছেন মোহাম্মদপুর থেকে, অনুরোধের গান আজকে তার শোনাতেই হবে, এমন পরিচয় অনুমতি প্রার্থনায়। দারুণ গান, অর্থবড়ুয়ার গাওয়া না, এটা তপন চৌধুরী গাওয়া। সোলসের মূল ভোকাল ওই সময়টাতে উনি ছিলেন এই এমন পরিচয় অ্যালবামে। সুফি আমাকে জিঞ্জিরা থেকে জানিয়েছেন তিনি বহু সাধনার পরে, অনেক খুঁজে ফিরে অবশেষে আমার শোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা খুঁজে পেয়েছেন। কংগ্রাচুলেশনস, যারা পাননি তাদের জন্য আমার শুভকামনা থাকলো। আর আজকে প্রথম SMS পাঠিয়েছিলেন তাহমিনা তেজগা থেকে, জানিয়েছেন বইমেলা যাওয়া হয়েছে কিনা। হয়েছে, আজকে গিয়েছিলাম, আগের একদিন গিয়েছি। আর রাশেদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আজকে প্রথম SMS যে কতটা অভিমান করলে কাছের মানুষগুলোকে ভুলে দূরে থাকা যায়, দূরে গেলেই কি ভুলে থাকা যায়। হঠাৎ করে রাশেদের এরকম অভিমান SMS করা আমি জানি না, তবে আমার মনে হয় আজকে বইমেলা থেকে কেনা একটা বই থেকে কিছুটা একটা কবিতার কিছুটা আমার মনে হয় রাশেদের জন্য হয়ে যেতেই পারে, তাই না? কি আছে জীবনে, জীবনে যেহেতু কিছুই নেই, আবার অনেক কিছুই আছে একই সাথে, তাই আমরা একটা কি করবো এখন, আমরা এখন একটা ইরানি কবি হাফিজের একটা কবিতার সৈয়দ শামসুল হকের করা একটা অনুবাদ থেকে একটু পড়ে শোনাই, অনলি ফর অভিমানী ছেলে রাশেদ। ড্রিম গার্ল অবশ্যই এটা শুনে জেলাস ফিল করবে, এনো সে যাই হোক। সো রাশেদ, এটা তোমার জন্য। হ্যাঁ, গিয়েছিল সরাইখানায় গত সন্ধ্যায় হাফিজ, প্রেমের দুর্বার টানে দুনিয়া সে করেছে খারিজ। হঠাৎ আবার তার যৌবনের ফিরেছিল স্বাদ, যদিও বড়িয়ে গেছে তবু হয়ে ওঠে সে উন্মাদ। একদা যে ভেঙেছিল পানপাত্র, ছুঁড়ে ফেলেছিল, একটি চুমুকে তার সবই কিন্তু ফিরে এসেছিল।
হৃদয়ে যে করেছিল চুরি তার স্মৃতি ফিরে আসে, ওই তো দাঁড়িয়ে আছে, একবার কাছে যদি আসে। গোলাপের মতো লাল রক্ত ঝরে বুলবুলের ঠোঁটে, রাতের মোমের আলো, তারই দিকে পতঙ্গেরা ছোটে। হাফিজ, ক্রন্দন তার থামে নাই মুহূর্তের তরে, অশ্রুর ফোঁটায় মুক্ত জন্ম নেয় শুক্তির ভেতরে। তাই সে গিয়েছে কাল বন্ধুদের মাতাল দঙ্গলে, পতঙ্গ উড়েছে খুব, পুড়ে গেছে মোমের অনলে। আহা, সাধু সাধু, শেষ দুটো লাইন কিন্তু দুর্ধর্ষ, তাই না? তাই সে গিয়েছে কাল বন্ধুদের মাতাল দঙ্গলে, পতঙ্গ উড়েছে খুব, পুড়ে গেছে মোমের অনলে। আহা, মাথা নষ্ট। তো আশা করি রাশেদের এই হাফিজের অমর কবিতাখানির সৈয়দ শামসুল হকের করা অনুবাদ শুনে কিছুটা হলো আত্মশ্লাঘ অনুভব করছেন এই মুহূর্তে। আর এখন আমরা কি শুনতে পারি? আচ্ছা, তার আগে একটু এসএমএস করার নিয়মটা মনে করে দিয়ে, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর আমরা এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা হচ্ছে একটা বেশ বিরহাত্মক একটা আবেশ তৈরি হয়েছে আমার মনে হয় সত্যি হাফিজের এই বেশ দগ্ধ হৃদয়ের কবিতাখানির পরে, এবং এসএমএসটা যার পড়েছিলাম তিনিও বেশ অভিমানী একটা ফ্লেভার এই মুহূর্তে আছেন। তো আমার মনে হয় এখন যদি আমি এই গানটা প্লে করি, আমার মনে হয় বিষয়টা মন্দ হয় না, তাই না? সো লেটস এনজয় দ্য সং। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। এই নগ্ন পৃথিবী, দিগন্তের দিকে যেন ক্ষুধার্ত নেকড়ের তীব্র আত্মার চিৎকার। কবি, তুমি সূর্যাস্তের ভেতরেই কি খোঁজো? বড় দীর্ঘ পথ, তাই এত কষ্ট পায়, এত অবসন্ন আজ আমার হৃদয়। বাতাসের হিমঝুরি, রাত হয়ে যাচ্ছে, আর দূরে দূরে, কত দূরে, এখনো তো সমস্তই। পথ বরফে ডুবেছে, তারই মধ্যে শীর্ণ কালো বৃক্ষেরা দাঁড়িয়ে পত্রহীন। ওই দূরে পাহাড়গুলোতে সোনা আছে, রক্তও আছে। এইমাত্র খুন হয়ে গেল সূর্য। কবি, তুমি সূর্যাস্তের ভেতরে কি খুঁজছো এখনো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন নিয়ে আপনার সাথে আরেকবার আমি শুনলাম এইমাত্র যে কবিতার অনুবাদ, সৈয়দ শামসুল হকের করা অনুবাদ, এবং মূল কবিতাটা হচ্ছে আন্তনিও মাচাদোর। তার আগে আমরা একটু আগে শুনছিলাম কনার একটা গান, ভেতরে বাহিরে, এবং তার আগে ছিল খালিদের গান যদি হিমালয় হয়ে দুঃখ আসে। তো পরপর এই দুটো গান শুনে এবং তারপরে আন্তনিও মাচাদোর অনুবাদ কবিতা সৈয়দ হকের করা, নিশ্চয়ই শুনে ভালো লাগছে এই মুহূর্তে। আর অবশ্যই সবাই এসএমএস পড়বো। তবে তার আগে দাদা, আরেকটা আন্তনিও মাচাদোর একখানা ছোট কবিতার অনুবাদ হয়ে যাক। হ্যাঁ, অনুবাদক একই, সৈয়দ শামসুল হক, যেটা আগেই বলেছি আজকে বইমেলা থেকে কেনা অনুবাদ কবিতা সমগ্র। তো সেখান থেকে একটু দুটো চারটে হয়ে যাক, হ্যাঁ, দুছত্র হয়ে যাক সেখান থেকেই। ওনার কবিতা একটা স্পেশালিটি হচ্ছে যে একটু অন্যরকম, লাইনগুলো ছোট ছোট এবং একটা আবেশ রেখে যায়, এবং প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে যে এক একটা চাবুকের ফলার মতো আপনাকে ছুঁয়ে যাবে, আঘাত করবে, একটা অন্যরকম ফিল আছে আর কি। এইমাত্র চলে গেছে কেউ, এবং কামরায় রেখে গেছে দীর্ঘশ্বাস, শূন্য করে গেছে এ জীবন। ওই যে সড়ক, জানালা সারসি খোলা, রোদ্দুরের এক ফালি পড়ে আছে সবুজ প্রান্তরে। কিছু এসএমএস না পড়লি না, আমাকে লিখেছে ব্লু নাইটিঙ্গেলের এসএমএসটা বেশ এইরকম অনুভূতি বা এরকম অবস্থা সম্ভবত হৃদয়ে বিনিময়ের প্রথম লগনগুলোতে হয়ে থাকে, অথবা বিনিময়েরও আগে, যখন বিনিময়োদ্দিত হয় হৃদয়ে, বিনিময় করতে উদ্যত, এটা আমি একসাথে বললাম, বিনিময়োদ্যত। তো ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে আজ দুপুরে তার কথা ভাবতে ভাবতে তিনি কিচেনে একটা কাজ করছিলেন, তো তার হাতের আঙুল কেটে গেছে। তারপরও অসাধারণ একটা অনুভূতি হলো, সারি সর্বনাশ, বুঝি এমনই হয়, ওহে সখী ব্রজেশ্বরী মনি হয়। একটা মুভি আছে লিওনার্দো ডিক্যাপ্রিওর, দ্য বিচ,
যেটা সম্ভবত লিওনার্দোর হলিউডের সেকেন্ড ফিল্ম, যদি আমি ভুল করে না থাকি, যেটা থাইল্যান্ডে শুটিং হয়েছিল এবং ইন্টারেস্টিং একটা মুভি অবশ্যই। আর সালটা ছিল সম্ভবত 1996, একটু এদিক সেদিক হতে পারে। তো ওই সিনেমাতে নাকি অন্য কোনো সিনেমাতে প্যাচ লাগিয়ে ফেললাম, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত ওই সিনেমাতে দ্য বিচে লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা সিকোয়েন্স আছে যে আঙুলগুলো ইয়ে করে রেখে একটার উপর দিয়ে ছুরি অনেকবার করে যায়, অনেকবার, কিন্তু একটাও আঙুলে লাগে না, বেশ বুঝরু কি একটা ব্যাপার স্যাপার আর কি। তো সে যাই হোক, এই ছুরি দিয়ে কাটার কথা শুনে মনে পড়লো দ্য বিচ দেখে নিতে পারেন। তারপরে আমরা আজকে আর যে বন্ধুর SMS এখন পড়তে যাব, তিনি হচ্ছেন রুবাইদা। 2500 নারায়ণগঞ্জ থেকে SMS পাঠিয়েছেন। এই জায়গাটার নাম 2500 কেন 1500 না বা 3500 না, এটা নিয়ে কিন্তু দীর্ঘ নৃতাত্ত্বিক গবেষণা হতে পারে, তাই না? মুনিরা নতুন বন্ধু জানিয়েছেন, কি জানিয়েছেন, ছন্ন ছাড়া গানটা শুনতে চান, কিন্তু এটা কাহার গান, এই গান কে গেয়েছেন, এই ভুবনে কে ছিলেন এই গানের গায়ক, এটা একটু আমাকে জানালে এই বান্দা কৃতার্থ হয় এবং আত্মশ্লাঘ অনুভব করব আমি। আমাকে জানিয়েছেন শ্রুতি খুব খুব রাগ করেছেন গানটা প্লে না করলে। আমাকে জানিয়েছেন ইমামুল মুত্তাকিন গ্রিন রোড থেকে যে চলো একদিন বই আর সিনেমা নিয়ে পুরো একটা এপিসোড করি, শুনতে থাকবো। সেই এপিসোডে আমি আপনাকে ইনভাইট করবো, ইমামুল মুত্তাকিন, দুজনে মিলে একসাথে করবো, যে আপনার প্রিয় বই, আপনার প্রিয় সিনেমার কথা আপনি বলবেন, আমারটা আমি বলবো, হ্যাঁ। আর অবশ্য আজকে সিনেমার কথা থাকছে, আজকে বইয়ের কথাও থাকছে, আজকে অনেক কিছুই থাকছে। দেখি এরপরে কোন দুর্মুখ, কোন শত্রু বলে যে কোনো এপিসোড করি না, হ্যাঁ। তাহমিনা আমাকে জানিয়েছেন তিনি আজকে বইমেলাতে গিয়েছিলেন এবং জ্যোতিপ্রকাশ দত্ত এবং পূরবী বসুর সাথে দেখা হয়েছিল, কথাও বলেছেন তাদের সাথে। ওকে, আমার গত বইমেলাতে ওনাদের দুজনের সাথে দেখা হয়েছিল, জ্যোতিপ্রকাশ দত্ত এবং পূরবী বসু। এবং জ্যোতিপ্রকাশ দত্তকে আমি জানিয়েছিলাম আমি তার বিশাল ভক্ত, বিশাল পাঠক, এবং উনি শুনে স্মিত একখানা হাস্য আমাকে উপহার দিয়েছিলেন এবং আমার বইয়ে একটা অটোগ্রাফ দিয়ে দিয়েছিলেন। এবং কাকতালীয়ভাবে আজকে আরেকজন সাহিত্যিক জগতের একজন বিশিষ্ট স্ফুলিঙ্গ এবং আমার কাছে মনে হয় আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম দিকপাল, আমি যার বিশেষ রকমের ভক্ত, সৈয়দ হাসান আজিজুল হক, আজকে আমি বইমেলা আজকে দেখলাম এবং তার সাথে দুদণ্ড কথা বলার সুযোগ হলো এবং যথারীতি মেরে দিলাম আজকেও। আই মিন একটা কবি একটা বইয়ে তার অটোগ্রাফটা নিয়ে নিলাম আর কি। তো উনি আমাকে উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন, এই বৎস তো উনি বলেন, আমি একটু রংচং মিশিয়ে বলছি আর কি, ওহে বাছা তোমার নাম কি? তো আমি ইরাজ বলছিলাম, ইরাজ। আমি তো আবেগে থরো গলা দিয়ে স্বর বের হচ্ছে না, আমার এত প্রিয় একজন লেখক, তার সাথে প্রথমবার কথা হচ্ছে আমার। তো আমি বোধহয় অনেক আস্তে বলছিলাম, উনি শুনতে পাননি, এই জন্য আমি বারবার ইরাজ করছিলাম। তো উনি তারপরে লিখলাম, গুটি গুটি হাতে লিখছেন এবং দূর থেকে আমার মনে হচ্ছিল ধীরাজ লিখেছেন। তা আমার মনটাই খারাপ হয়ে গেল যে সারা জীবন কি ভুললাম নিয়ে আমাকে কাটাতে হবে। তো শেষমেশ না হাতে নিয়ে দেখলাম উনি আমাকে ইরাজই লিখেছেন। আমি বেকুব হতে পারি, কিন্তু উনি তো আমার মতো না। তো উনি আমাকে লিখেছিলেন, স্নেহ বরিশুম এরকম খুব প্রিয় বরিশ, এরকম খুব সুন্দর একটা সম্বোধন। আমার তো মনটাই ভালো হয়ে গেল এবং আমরা আরো অনেক অসাধারণ লেখা হাসান আজিজুল হকের কাছ থেকে পাবো এই প্রত্যাশা করি। তো সে যাই হোক মনে পড়ে যায় আজ থেকে বহু বছর আগে, সেই অনেক 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 কাল আগের কথা, 2008 সালের কথা। যারা আরো অনেক আগে ভেবেছিলেন তারা হয়তো হতাশ হয়েছেন। সে হোক, 2008 সালের কথা কেন মনে পড়ে যায়, যে অটোগ্রাফ প্রসঙ্গে মনে পড়ে এজন্য যায় যে 2007-এর নভেম্বরে আমরা ফার্স্ট অন এয়ারে আসি এবং ডিসেম্বরে অফিসিয়াল ট্রান্সমিশন শুরু হয়। তার 2-2.5 মাস বা 1-1.5-2 মাস পরেই বইমেলা আসে, 2008-এর বইমেলা। এবং বইমেলাতে আমাদের রেডিও আমার একটা স্টল ছিল এবং সেই রেডিও আমার স্টল, সেই বইমেলা, সেই 2008-এর ফেব্রুয়ারি আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় অধ্যায়। কারণ আমরা রেডিও আমাদের আর্যেরা তখন প্রায় যেতাম, অলমোস্ট প্রতিদিনই একাধিক আর্যে সেই স্টলে যেতাম এবং ভক্তদের সাথে যেহেতু আমরা তখন মাত্র অন এয়ার এসেছি, সবার সাথে ইন্টারাকশন হচ্ছে এবং এই অনুভূতিটা, অভিজ্ঞতাটা একদমই প্রথম। কারণ ওই 1-1.5 মাস ওভাবে ইন্টারাকশন হয়নি, কোনো অকেশন বা মেলা বা অন্য কোনো ইভেন্টেও দেখা হয়নি শ্রোতাদের সাথে। সো ওটাই ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা এবং অসাধারণ ভুবন ভোলান অভিজ্ঞতা হয়েছিল পুরো মাস জুড়েই। এবং শ্রোতাদের এত রিয়াকশন পেয়েছিলাম, এত শ্রোতার সাথে দেখা হয়েছিল, পিচ্চি থেকে 70-80 বছর বয়সের শ্রোতা পর্যন্ত সবার সাথে দেখা, ইন্টারাকশন, ছবি তোলা একসাথে এবং পুরো মাস জুড়ে। এবং ওই বইমেলাতে যাওয়ার, সবসময় বইমেলাতে তো আমি যাই মানে বইয়ের আকর্ষণে, ওইবার দুটো আকর্ষণ ছিল। একটা হচ্ছে এরকম প্রত্যেকদিন যেতাম যে আর আজকেও নিশ্চয়ই অনেক মজার অভিজ্ঞতা হবে, আর বইমেলার আকর্ষণ স্বাভাবিক, সেটা তো থাকবেই। 2008-এ এবং এমনও হয়েছিল যে ওই শ্রোতাদের ভিড় সামানোর জন্য আশপাশের সব স্টল থেকে সবাই কমপ্লেন করতেন যে এই রেডিও আমার স্টলগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হোক। এই হাজার হাজার মানুষজন আসে, আমাদের বইয়ের কাস্টমাররা বই মেলাতে বই আমাদের স্টলে ঢুকতে পারেন না এবং এক বিশৃঙ্খলার তৈরি হয়। প্রতিনিয়ত আমরা কমপ্লেন পেতাম এবং মাঝে মাঝে এমনও হতো, যেমন 21শে ফেব্রুয়ারি এরকম বিশেষ দিনগুলোতে এতই ভিড় বেশি থাকতো শ্রোতাদের, পুলিশ এসে মানে ওই শ্রোতাদেরকে ছত্রভঙ্গ করতে হতো, ভিড় ভাড়টা কমাতে হতো এবং পানিও মারতে হয়েছিল। একদিন পানিও মেরেছিল, এটা আমার মনে আছে।
আর অসাধারণ অভিজ্ঞতা। আসলে ওই বইমেলার কথা আমি কোনোদিনই ভুলবো না, 2008-এর সেই বইমেলা। কারণ এর পরবর্তীতে অনেক স্টলে আরও যাওয়া হয়েছে, কিন্তু ওইভাবে আসলে ইন্টারাকশন হয়নি, স্টল ওইভাবে ছিল না, বা সবকিছু মিলে ওই অভিজ্ঞতাটা ওইবারই ইউনিক ছিল। এবং অন্যান্য রেডিওর স্টল ছিল, অন্যান্য আরজেরা যত, তাদের সাথে গল্প গুজব হতো ফাঁকে ফাঁকে, এবং অনেক মজার সময় কেটেছে আসলে ওই পুরো একটা মাস জুড়ে। এবং ওই মাসটা সারা জীবন আমার স্মৃতির পর্দায় জাগরুক হয়ে থাকবে। সে আর বলতে, তো অটোগ্রাফের প্রসঙ্গে আসলে, এবং আমার জীবনে মনে হয় সর্বাধিক অটোগ্রাফ ওই বইমেলাতে দিয়েছিলাম আর কি। সেই প্রসঙ্গে মনে পড়ে গেল, কেউ ভুলেও ভাববেন না আমি একটু নিজের ঢোল পিটিয়ে নিলাম, ওকে, না হয় পিটালাম একটু, কি আছে জীবনে। সো ফ্রেন্ডস, এখন আর আপাতত কোনো আজগুবি আশারে গল্প না করে আমরা SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, এবং যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট্ট SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমরা এখন কি গান শুনবো? আমরা এখন একটু ধূসর জগতে প্রবেশ করবো, গ্রে ওয়ার্ল্ড। ধূসরতা গ্রাস করুক সবাইকে। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক নির্ঘুম বন্ধু রাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। শুনছিলাম একটু আগে সোলসের বেশ আগের একটা গান, কেনই নিঃসঙ্গতা, এবং আজ দিন কাটুক গান অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে। এবং এই গানটা নিয়ে নতুন করে বলার পরিচয় করিয়ে দেবার কিছু নেই, এবং পার্থ বড়ুয়ার জন্য এটা ছিল আসলে ব্রেক থ্রু সং, এবং এই গানটা দিয়ে তার আসলে পপুলার বা হিট হয়ে যাওয়া। আর তার আগের গান ছিল ধূসরতার জগতে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। এটা ছিল ধূসর সময়, আর্টসেলের দ্বিতীয় অ্যালবাম, যেটা হচ্ছে অনিকেত প্রান্ত, সেই অ্যালবামের গান। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, নিঝুম মোহাম্মদপুর থেকে জানিয়েছেন যে আজ অনেকদিন পর একটা অন্যরকম ফ্রাইডে কাটালাম, অনেক স্পেশাল একটা দিন ছিল, কিন্তু শুনে ব্যথিত হলাম এটা ভেবে যে আপনি স্পেশাল কেন ছিল সেটা আমাদেরকে জানাননি। তবে কি আমি যোগ্য না সেটা জানবার জাতি জানতে চায়। আর মগবাজারের তানি আমাকে জানিয়েছেন যে প্রিয়তমেশু, এই বসন্তে কোথাও চায়ের নিমন্ত্রণ নেই। খুবই তাৎপর্যপূর্ণ মেসেজ। প্রিয়তমেশুটাকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই বসন্তে চায়ের নিমন্ত্রণ কার কাছ থেকে আশা করছিলেন? তবে সবকিছু মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো দোতনার তৈরি হয়েছে। যেমন আজকে এক বন্ধুকে আপনারা চিনেন, আমার শোতে প্রায় কবিতা পড়তে আসে, রাব্বি। তো রাব্বির সাথে বেশ উচ্চ মার্গীয় আলোচনা হচ্ছিল সাহিত্য নিয়ে আর কি। তো তখন কবিতা নিয়ে আলাপ হচ্ছিল আর কি, যে রাব্বির আবার এই বইমেলাতে বই বের হচ্ছে, কবিতার বই বের হচ্ছে, তো সেই উপলক্ষে সে বেশ এক্সাইটেড। তো তখন উচ্চমার্গীয় আলাপ হচ্ছিল কবিতা নিয়ে, এবং আমরা দুজনেই একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছালাম, সেটা হচ্ছে যে কবিতা আসলে ঠিক বোঝার জিনিস না, বা কবিতা আসলে ঠিক ফিল নিতে হয়, অনুভবে একটা অন্যরকম দোতনা বা আলোড়ন বা একটা অনুরণন কাজ করবে। বুঝলাম না, কি বোঝাতে চেয়েছেন, আমি কি বুঝলাম সেটা ইম্পর্টেন্ট না, মুখ্য না। এবং আমি পরিশেষে বললাম, তার সাথে আরেকটু কথা যোগ করলাম দাদা ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে শুধু কবিতা না, আমার কাছে মনে হয় শিল্পের সবকটি মাধ্যমের ক্ষেত্রেই এই কথাটি সত্য, যে শিল্প আসলে ঠিক পুরোপুরি বুঝে উঠলাম, কতটুকু আত্মস্থ করতে পারলাম, বা শিল্পী যতটা বোঝাতে চেয়েছেন যেভাবে, ঠিক সেভাবে আমি বুঝেছি, এটা আসলে ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে অনুভবের একটা অতীন্দ্রিয় অনুভূতি আপনাকে দিয়ে যাবে সেই শিল্প, সেটা বুঝুন আর নাই বুঝুন, শিল্পের কাজ হচ্ছে আপনাকে বোঝানো না, শিল্পের কাজ হচ্ছে আপনাকে নাড়া দিয়ে যাওয়া। সেই নাড়াটা আপনি যেদিক থেকে পান, যেখান থেকে পান, যেভাবে পান, সেটাই বড় কথা। আমি অতি নাদান নগণ্য এক মানুষ, শিল্পের সমঝদার, নন্দনতত্ত্বের সমঝদার একদমই না, তারপরেও ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু অনুধাবন করলুম সেটুকুই বললুম আর কি। হ্যাঁ, এটা নিয়ে আবার কিন্তু দাদা আপনি আসরে চলে যাবেন না। হ্যাঁ, তো এরপরে যেটা আমরা বলছিলাম, এটা কোন প্রসঙ্গে বলছিলাম? আচ্ছা, তানির SMS পড়ে, তো তানির SMSটা পড়ে এরকম একটা ফিল পেয়েছি আমি। হ্যাঁ, কিছু একটা আছে মনে হচ্ছে ঘটনা, ঠিক কি সেটা না বুঝলেও মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। প্রিয়তমেশু, এই বসন্তে কোথাও চায়ের নিমন্ত্রণ নেই, কিছু একটা কিন্তু ব্যাপার আছে। ওই যে শিল্পের একটু আগে শিল্প নিয়ে কথা ছিল এরকম। রাশেদ আমাকে জানিয়েছেন, সারাদিন হইচই ছোটাছুটি, কত হাসি গান, আনন্দের হুলস্থুল, বিষণ্ণ সন্ধ্যার পর আতশবাজি, মনে হয় নদীর ওই পাড়ের মানুষগুলো কত সুখে আছে। এটা কি সিগনিফিক্যান্ট SMS, নাকি আক্ষরিক ভাবে নেব, নাকি ভাবানুবাদ করে নেব? একটা ভাবানুবাদ যদি করে নেই তাহলে একটা ব্যাপার আছে, কিন্তু একটা কথা আছে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। নদীর অপর পাড়ের ঘাসগুলোকে সবসময় একটু বেশি সবুজ মনে হয়। আমাদের এই অভ্যাসটা কম বেশি সবার মধ্যে আছে, যে
নিজের যা আছে তা যথেষ্ট এবং ভালো মনে হয় না, মনে হয় আরেকজনের যা আছে তাই ভালো, সেই সুখে আছে আমি নয়। তো এটা হতে পারে আপনি হয়তো থানা প্রান্ত থেকে যখন বল করা হচ্ছে, আপনি যখন ব্যাটসম্যান, মনে হবে না এই প্রান্ত থেকে বল আসলে বেশি কঠিন লাগে, আবার প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করলে তখন মনে হবে না ওই প্রান্তেই ভালো ছিল। তো এরকম হয় হয়তো। আর আমাকে জানিয়েছেন এরপরে শ্রুতি 2008 সালে সেই বইমেলায়, সেই দিনে আমিও গিয়েছিলাম যেদিন পুলিশ ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছিল পানি ছুঁড়ে মেরে। তবে ভাগ্য ভালো আমি একটু বেশ দূরেই ছিলাম। হ্যাঁ, ওই দিনটাতে আসলে বেশ হুলস্থুল হয়েছিল এবং ওই ছত্রভঙ্গ করে পানি টানি মেরে আমাদেরকেও একদম প্রহরা দিয়ে পিছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়েছিল আর কি। সে এক মনে রাখার মতো অভিজ্ঞতা, এবং সেটা ছিল সম্ভবত শেষ দিন, 28শে ফেব্রুয়ারি, তাই না? 2008 শেষ দিনে এটা ওরকম হয়েছিল। তাসফিয়া, অনেক ধন্যবাদ আপু খোঁজ খবর নেওয়ার জন্য। আপনিও নিশ্চয়ই ভালো আছেন, মাঝখানে ছিলেন না, আমি কিন্তু মনে মনে খোঁজ নিয়েছি আপনার, আপনি কোথায় গেলেন? হ্যাঁ, নির্জন আমাকে জানিয়েছেন যে ধুলো মাখা চেনা বই সব, হাতড়ায় কে না শৈশব, এক আকাশ ভর্তি অভিমান, কোনোদিন গাইব না যে গান। বইমেলায় গিয়ে হঠাৎ খুব মন খারাপ লাগছিল আজকে, আমি জানি না কেন কেন কেন। সামারা জানিয়েছেন সেই 2008 সালের স্মরণে যে তিনি ওই সময়টাতেই রেডিও আমার শোনা শুরু করেছিলেন এবং ওই সময়টা আসলে অসাধারণ ছিল। আমাদের যে অনেক পুরনো আর্জেরা ছিলাম, যারা ছিলাম, তাদের সবার নামে লিখেছেন, সবকিছু মিলিয়ে ওটাই তার কাছে বেস্ট সময় মনে হয়। শাহরিনও আমাকে জানিয়েছেন সেই 2008 সালের স্মরণে, সেই 1953 সালের স্মরণে, যে আসলে 2008-এর সময়টা অদ্ভুত ছিল, অস্থির একটা ভালো লাগা ছিল। স্টলে যাইনি যদিও, তবে পাশ দিয়ে যাবার সময় একটু হলেও উকি দেয়াতেও সে কি ভালো লাগা। আমার একটা ভালো লাগা বহুগুণে বেড়ে যেত যখন যখন স্টলে যেতাম বিকেল বেলাতে কোনো একটা দিনে, গিয়েই প্রথমে যখন শুনতাম যে এই ভক্ত তোমার জন্য এই বইটা রেখে গেছে, মনটাই ভালো হয়ে যেত। এরকম স্টলে গিয়ে যদি শুনি দু একটা বই পাওয়া গুলো মুফতে, তাও আবার ভক্তদের কাছ থেকে, ভালোই হতো, মানে ভালোই ছিল বিষয়টা, ভালোই লাগতো আর কি। এবং তার মধ্যে সেই প্রথম পৃষ্ঠায় অনেক কিছু লেখা থাকতো, অনেক আবেগের কথা, ভালোবাসার কথা, অনেক ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেসও অনেকে দিয়ে দিতেন, প্লিজ একটু যোগাযোগ করলে খুশি হব। আমি আরো বেশি খুশি হয়ে যেতাম এরকম শ্রোতাদের আবেগের বহিঃপ্রকাশ দেখে। এটা একটা নেশার মতো ছিল, মনে হতো প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে মতো কখন বইমেলা যাবো। ওই বইমেলা আসলেই অন্যরকম ছিল, অন্যরকম, ভোলার মতো না। সে যাই হোক, এই মুহূর্তে আমি আর বেশি গালগপ্প না মেরে আবার একটু এসএমএস করে নিয়মটা মনে করিয়ে দিই। যদি কোনো কথা লিখতে চান, যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এখন আমরা মেটালিকা শুনবো, যারা একটু ঝিমানি ভাবে আক্রান্ত এই মুহূর্তে। হিমানি সম্প্রপাত বলে একটা কথা আছে বাংলাতে, এটা হচ্ছে পর্বত থেকে ওই যে বরফ গলা পানিটা নিয়ে এরকম একটা প্রবাহিত হয় এবং এটা বিশাল বেগে আসে। ওই সময়টাতে যদি আপনি সামনে পড়েন তো আপনি ফাইনাল, হ্যাঁ, সেমিফাইনাল না, একবারে ফাইনাল হয়ে যাবেন। এবং যেটা এলাকা পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়, একটা বড় জনপদ, তো যেটা হিমালয় থেকে হয় মাঝে মাঝে হিমানি সম্প্রপাত বলে। তো ওরকম ঝিমানি সম্প্রপাতে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন এই মুহূর্তে, তার ঝিমানি দূর করার জন্য, দূরীভূত করার জন্য একটা, আমার মনে হয় একটা মেটাল গান শুনলেই না। সো লেটস এনজয় দ্য নাম্বার হার্ডওয়্যার্ড বাই মেটালিকা, তাদের সর্বশেষ অ্যালবামের টাইটেল নাম্বার। ভালো না লেগে উপায় নেই, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হাজার বছর বাঁচলেও যা হতো তারও অধিক আমি স্মৃতিময়। ওই যে বিশাল আলমারির দেরাজগুলো, ওখানে হিসেব আর কবিতার খাতা, প্রেমপত্র আর মামলার দলিল, শৌখিন গাথা কাব্য আর রশিদের কাগজে জড়ানো মোটা একগোছা চুল। সে তো কমই, তার চেয়ে অনেক বেশি গোপনীয় আছে আমার অসুখী মগজে। এ হচ্ছে পিরামিড, মৃতদের বিশাল এক গুহা। যে কোনো সৎকার ভূমিতেও নেই এতগুলো রাশি। চাঁদ যাকে ঘৃণা করে আমি সেই গোস্থান, অনুশোচনার মতো কৃমিগুলো হাঁটে, যারা আমার প্রিয় অবিরাম তাদের কেটে চলে। আমি এক অতীত বৈঠকখানা, মলিন গোলাপে ভরা, যেখানে সেকেলে পোশাকের পর পোশাক আছে ইতস্তত সর্বত্র ছড়িয়ে। সেখানে আছে শুধু বিবর্ণ ক্যানভাস আর কিছু করুণ প্যাস্টেল, ছিপি খোলা সুগন্ধের বোতল তার গন্ধটা ছড়িয়ে। খোঁড়ানো এই দিনগুলোর চেয়ে দীর্ঘ আর কিছু নয়। হিমবৎসর সমূহের এসব বিবর্ণ দিনে ঘন বরফ পতনের ভেতরে অবসাদ, যা কিনা অভিমানী এক উদাসীনতা থেকে ফলবান হয়েই অমরত্বের রূপ ধরে ওঠে। অতএব হে সপ্রাণ বস্তু,
তুমি গ্রানাইট পাথরে খোদিত মূর্তি ছাড়া কিছু নও। অস্পষ্ট আতঙ্কের কাফন গায়ে বাষ্পিত সাহারার গভীরে অবসাদে তুমি নিমজ্জিত, মানচিত্রে বিস্মৃত, এবং তোমার গম্ভীর অনুভবের একমাত্র প্রকাশ ওই অস্তগামী সূর্যের আলোয় গান গাওয়া। Hey friends, welcome back. শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। সময় এখন এক্স্যাক্টলি 12:17 আর একটু আগে শুনছিলেন মেটালিকার গান হার্ডওয়্যার এবং তারপরে ছিল নেমেসিস এর অবচেতন। আর এইমাত্র যে কবিতাটা পড়লাম এটা একটা আসলে গদ্য কবিতা, শার্ল বোদলেয়ারের লেখা, বিখ্যাত ফরাসি কবি। বোদলেয়ারের নিশ্চয়ই নাম নতুন করে আসলে বলার কিছু নেই। বোদলেয়ারের এই কবি গদ্য কবিতাটার অনুবাদ যথারীতি সৈয়দ শামসুল হকের করা। এবং বোদলেয়ারের কবিতার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, ওই যে আমি অনেক কিছুই মনে হবে বুঝতে পারছি না, কিন্তু একটা ফিল যে কথাটা বারবার বলছে, একটা ফিল আপনাকে দিয়ে যাবে, একটা কিক ঠিকই দিয়ে যাবে আপনার চেতনার গভীরে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বোদলেয়ার অবশ্যই পড়বেন। এবং আমাকে আয়েশা সম্ভবত SMS পাঠিয়েছে যে কবিতার বই সাজেস্ট করো। আমি যদি এই মুহূর্তে একটাই বলতে পারি, অনেক কবিতার বই সাজেস্ট করা যায়, এই যেহেতু বোদলেয়ারের কবিতা নিয়ে কথা হচ্ছে, আপনি বোদলেয়ারের অনুবাদ, এটা সৈয়দ শামসুল হকের করা, এটা আসলে খুব বেশি কবিতা এখানে নেই, কিন্তু বুদ্ধদেব বসু একটা অখণ্ড বই বের করেছেন শুধুমাত্র। কবিতাটার নামটা আমি মনে নাম, সেদিন বইমেলা দেখলাম, বুদ্ধদেব বসুর করা অনুবাদ, নামটা ঠিক মনে নেই কি নামে বের করেছেন, সম্ভবত অনুবাদ কবিতা সমগ্র বা বোদলেয়ারের অনুবাদ কবিতা, এরকম বুদ্ধদেব বসুর করা, ওই বইটা পড়তে পারেন। একটু ভিন্ন মাত্রার কবিতা আসলে। আর তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা বোদলেয়ারের বিষয়ে যেহেতু অনেক কথাবার্তা হয়ে গেল, আরেকটা ছোটখাটো কিছু একটা হবে নাকি বোদলেয়ারের? একটু অন্যরকম কিন্তু কবিতাগুলো। আচ্ছা, আরেকটা পড়ি, হ্যাঁ, যদি কিছু মনে না করেন, মনে করলেও কিছু করার নেই অবশ্য। যখন শীষের মতো আকাশটা ভারী এবং নত হয়ে আসে, দৈনন্দিন অসংখ্য কর্তব্যের চাপে কাতরানো এই হৃদয়ের ওপর, এবং যখন যে আকাশ তার দিগন্তের পুরো বৃত্ত নিয়ে যে কোনো রাত্রির চেয়ে অধিক বিষণ্ণ এবং কৃষ্ণ দিন ঢালে, যখন এই পৃথিবীটা হয়ে পড়ে বৃষ্টি চুয়ানো এক কারাকক্ষ, যার চাড়ালে আশা ঝাপট খায় বাদুড়ের মতো, ভীরু পাখা তার আহত হয়ে যায় এবং মাথা তার ঠোকর খেতে থাকে পচে যাওয়া ছাদে, যখন বৃষ্টি তার দীর্ঘ জলধারার বিস্তার করে বিশাল এক কারাগারের শিক এবং ঘৃণিত মাকড়সার দলের মতো বেরিয়ে আসে নিঃশব্দে, আমাদের করটিতে বুনে চলে তাদের জাল, তখন হঠাৎ ক্রুব্ধ হয়ে উঠে ঘণ্টাগুলো, দুলে ওঠে এবং তারা তাদের বিভৎস ধ্বনিগুলো ছুড়ে দেয় আকাশে, যেন আশ্রয়হারা ঘুরে মরা প্রেতাত্মারা শুরু করে দেয় বিরামহীন বিলাপ। এখন শোকার্ত মানুষের মিছিল আর সবাদারগুলো শোক সঙ্গীত বা ঢাকবাদ্য ছাড়াই ধীরে এগিয়ে যেতে থাকে আমার আত্মার ভেতর দিয়ে, এবং তখন আশা তার পরাজয়ে হঠাৎ কেঁদে ওঠে, এবং তখন সেই নিষ্ঠুর একনায়ক সর্বশক্তিমান আমার মাথার উপরে পুঁতে দেন তার কালো পতাকা। দুর্ধর্ষ। আমাকে উত্তরা থেকে জানিয়েছেন বাবু, আজকে তার বন্ধু অপুর জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। অপু নাকি আপু আমি জানি না, APU, এটা কিন্তু অপু আপু দুটোই হয়। আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন ডোন্ট গ্রিভ, এনিথিং ইউ লুজ কামস রাউন্ড ইন অ্যানাদার ফর্ম। হতে পারে যে আমরা যা কিছু হারাই অন্য একটা ফর্মে সেটা ফিরে আসে। পদার্থবিজ্ঞানে এরকম একটা সূত্র আছে, শক্তির অবিনাশিতাবাদ সূত্র, তাই না? সেরকম ভালোবাসারও কি অবিনাশিতাবাদ সূত্র আছে, বা জীবনের নিত্যতার একটা সূত্র নিশ্চয়ই আছে, শক্তি নিত্যতা সূত্রের মতো। জেনিফার আমাকে জানিয়েছেন খুবই আপসেট, তিনি তার ল্যাপটপ ক্র্যাশ খেয়েছে, অন্য কার উপরে ক্র্যাশ খায়নি, ল্যাপটপ ক্র্যাশড হয়ে গেছে আর কি, এবং সেখানে নাকি আমার 500 ছবি ছিল, সেটা গন। আমি জীবনে 500 ছবি তুলেছি কিনা এটা আমার একটু ভেবে দেখতে হবে। ঠান্ডা, আপনি কোথায় পেলেন এত ছবি? আপনি কি আমার ছোটবেলার ছবি থেকে কালেক্ট করা শুরু করেছেন? বাট হাউ? যদি থাকে দুষ্প্রাপ্য কোনো ছবি, ওই আমরা দুষ্প্রাপ্য ছবি বলতে কি বুঝি, যেমন মনে করুন রবীন্দ্রনাথ যখন নওগাঁয় গেলেন, যেমন আমি যখন নওগাঁর প্রতিশরে রবীন্দ্রনাথের যেটা কুঠিবাড়ি সেখানে যখন গিয়েছিলাম, সেখানে কিছু দুষ্প্রাপ্য এবং ছবি দেখলাম, যেমন একেবারে চাষের জমির উপরে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে কৃষকদের সাথে এবং কথা বলছে সেই নওগাঁর প্রতিশরে। তো এগুলো অবশ্যই দুষ্প্রাপ্য ছবি। আমরা ছবি বলতে এমন কিছুই বুঝি। তো এমন কোনো ছবি থাকতে পারে যে ছোটবেলায় মা কপালে কাজল দেয়, আমার যেরকম হয়তো আপনার কালেকশনে আছে, আমার কালেকশনে নেই, থাকলে প্লিজ আমাকে দেবেন, হ্যাঁ, আমি কৃতার্থ থাকবো।
আর অর্চি ফ্রম জাহাঙ্গীরনগর সেই 2008 সালের স্মরণে SMS পাঠিয়েছেন। আপনি এতদিন কোথায় ছিলেন অর্চি? আমার খুব ভালো মতো মনে আছে আপনার কথা, জাহাঙ্গীরনগর থেকে আপনি SMS করতেন, এবং আরো বেশি মনে আছে বিকজ জাহাঙ্গীরনগরে আমার একজন ক্লাসমেট ছিল অর্চি নামে, সেই কারণে মনে হয় আরো বেশি করে মনে ছিল আপনার কথা। আপাতত SMS পড়ছি না, SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি কাউকে কিছু উইশ করতে চান, আমাকে একটা SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। যদি এই মুহূর্তে কেউ অসুস্থ থেকে থাকেন এবং তার জন্য এই গানটা, আশা করছি গানটা শুনতে শুনতে অসুখ পুরোপুরি ভালো হয়ে যাবে, সুস্থতা অচিরেই আসছে আপনার জন্য। প্রিয় অসুখ তাহসানের। বিষণ্ণতাই সত্য যদি, বসন্তের এই অর্থ কি? তুমিই বা কে, সুরাই বা কি, সবুজের বা অর্থ কি? একটি হৃদয় মৃত্যুপর, একটি হৃদয় বিষণ্ণ। বসন্ত এই, হেমন্ত ওই, এই বদলের অর্থ কি? খুব দেখেছি নিঃশেষেও পাত্র থেকে পান করে, পাত্র শেষ। শূন্যতারই রং বা কি, অর্থ কি? এমনি বোঝা অনেক ভারী দুঃখ এবং বিচ্ছেদে, তার উপরে জমছে পাপ, করছো কেন, অর্থ কি? খ্যাতিই বলো, কীর্তি বলো, মৃত্যু পরে কিচ্ছু নেই। আমি যদি না থাকি তো মাজার তোলার অর্থ কি? আলোর দেখা ততক্ষণই, লণ্ঠনে তেল যতক্ষণ, নিভবে বাতি রইবে আলো, এই প্রলাপের অর্থ কি? মানুষ মরে ভালোবাসায়, বাঁচেও ভালোবাসাতেই, কঠিন ধাঁধা, মাটির মানুষ ভাবছি আমি, অর্থ কি? অর্থহীনতার ভেতর অর্থ খুঁজছেন, এই কবির নাম হচ্ছে বৃজনারায়ণ চাকবস্ত এবং যার অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে এবং শুনছেন রেডিও আমার 88.4 FM ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সময় ঠিক এখন হচ্ছে 34 মিনিট। আর একটু আগে আমরা শুনছিলাম চিরকুটের একটা গান এবং ভেতরে বাহিরে, তার আগে ছিল হচ্ছে তাহসানের একটা গান প্রিয় অসুখ, এবং আশা করি ওই গানের পরে যারা একটু অসুস্থ আছেন বা ছিলেন অনেকটা ভালো বোধ করছেন। তো এখন আমরা একটু বইয়ের গল্প স্বল্প করি। হ্যাঁ, FM লাইব্রেরিতে অনেকদিন হয় না, তো সেই জন্য আমার মনে হয় আজকে একটু কথা বলা যেতেই পারে, এবং আজকে একটা ভিন্ন ধর্মী বইয়ের কথা বলার প্রয়াস নিচ্ছি আমি। ইউজুয়ালি বাংলা সাহিত্যে খুব বেশি কি বলা যায়, সাইকোলজিক্যাল থ্রিলার অথবা খুব মানসিকভাবে অসুস্থ, অসহায় বা মানসিকভাবে বিকৃত কোনো মানুষকে নিয়ে খুব বেশি সাহিত্যকর্ম কিন্তু হয়নি। বিশ্ব সাহিত্যে যে খুব বেশি হয়েছে তা না, কিন্তু হয়েছে, কিন্তু বাংলা সাহিত্যে একদমই দুর্লভ। এই বিষয়গুলো সবাই আসলে একটু সযত্নে এড়িয়ে চলতে চান, কারণ বিষয়টা আসলে অনেক স্পর্শকাতর, একটু দুর্বোধ্য, এবং খুব বেশি যত্নের সাথে যদি আপনি ডিল করতে না পারেন ছেঁড়া বেড়া হয়ে যেতে পারে, এরকম একটা বিষয় আসলে এই মনোজগতের মনস্তাত্ত্বিক বিকৃতি বা একদম এরকম খুব গভীর মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে এবং এমন একজন সংক্রান্ত একটা মানুষকে নিয়ে উপন্যাস লেখা বা বই লেখা খুব বেশি নেই এই জন্য বাংলা সাহিত্যে অবশ্যই। তো রিসেন্টলি আমি এমন একটা বই পড়েছি এবং সেই বইটাই আজকে নিয়ে একটু গালগপ্প মারার চেষ্টা করব। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা বই, আমি এবং কয়েকটি প্রজাপতি। হয়তো অনেকেই পড়েছেন, এবং 2003-এ বেরিয়েছিল প্রথম বইটা। বইটা হচ্ছে আসলে একজন মানসিকভাবে বিকৃত বলা যায়, মানসিকভাবে অসুস্থ বলা যায়, বা মানসিক ব্যাধির শিকার অনেকভাবেই বলা যায় বিষয়টাকে, এরকম একজন মানুষকে নিয়ে, এবং মানসিকভাবে আমাদের সোজা বাংলায় আমাদের ভাষায় মানসিকভাবে তাকে আমরা অসুস্থই বলতে পারি, এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনকও বটে। সেই জন্য তিনি আসলে একজন সিজোফ্রেনিয়াক পেশেন্ট, এবং সিজোফ্রেনিয়া রোগটা নিয়ে কম বেশি অনেকেরই হয়তো ধারণা আছে, এবং আমারও খুব বেশি ধারণা ছিল না। আমার পার্সোনাল ডক্টর কিছুদিন আগে আমাকে ধারণা দিয়েছে আরো বিশদভাবে, তো ছোটখাটো একটু আমাকে সবক দিয়েছে আর কি। তো সিজোফ্রেনিয়া হচ্ছে আসলে একটা মানসিক ব্যাধি, এবং এই ব্যাধিটা যখন আপনি আক্রান্ত হবেন তখন আপনার ভেতর একটা কৃত্রিম জগৎ তৈরি হবে। আপনি নিজেই নিজের ভেতর একটা জগৎ তৈরি করবেন, যে জগৎটা আসলে সম্পূর্ণ একদমই বাস্তবে তার অস্তিত্ব নেই, শুধুমাত্র আপনার অস্তিত্ব। এবং সেই জগতে আপনি হয়তো আপনার একটা মানুষ থাকবে, আপনার সাথে একজন সঙ্গী থাকবে, এবং সে আপনাকে কথা বলবে, তার সাথে আপনি কথা বলবেন, এবং একটা সময়ে সে আপনাকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করা স্টার্ট করবে সেই আপনার নিজেরই কল্পিত জগতের সেই কল্পিত মানুষটা, এবং একটা সময় আপনার কর্তৃত্ব সে পুরোপুরি নিজের হাতে নিয়ে নেবে, এবং সেটা আসলে এই মানুষটা আপনারই তৈরি, অর্থাৎ আপনারই তৈরি সেই
কল্পিত অস্তিত্ব আপনার নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং আপনাকে সে চালিত করবে এবং আপনি তার একটা সময় হয়তো তার দাসের মতো হয়ে যাবেন এবং মনে হবে যে আপনি তার সব কথাই শুনছেন এবং অপেক্ষা করবেন কখন সেই মানুষটা আসবে, কখন তার সাথে আবার কথা হবে বা সে কি বলে এবং সেটাই শুনবেন। এই থিম নিয়ে বেশ কিছু ভালো সিনেমা আছে, যেমন ফাইট ক্লাব, তারপরে হচ্ছে ডেভিড ফিনচারের ফাইট ক্লাব, দ্য মেশিনিস্ট আছে ক্রিশ্চিয়ান বেল যেটা অভিনয় করেছেন, সিক্রেট উইন্ডো, এরকম বেশ কিছু সিনেমা আছে। তো এরকম একটা মেন্টাল স্টেট এবং একটা এটা খুব ভয়ঙ্কর এবং আপনার সেই কল্পিত অস্তিত্ব বা কল্পিত জগৎ আপনাকে আস্তে আস্তে তার ভেতরে আরো গ্রাস করে ফেলে এবং আপনাকে সে আর সুস্থ স্বাভাবিক সত্যিকার জগতে ফিরতে দিতে চাইবে না এবং একটা সময় আপনি আরো অনেক বেশি যখন গ্রাস হয়ে যাবেন তখন পুরোপুরি সেই জগতের হাতে বন্দী হয়ে যাবেন এবং কৃত্রিম ওই জগতেই ওই মানে আর্টিফিশিয়াল রিয়েলিটিতেই আপনি বাস করতে থাকবেন এবং এই সত্যিকারের জগৎ হবে আপনার কাছে মায়া বিভ্রম এবং ওটাই মনে হবে সত্য। এবং একটা ভয়াবহ স্টেডিকে দেখা যাচ্ছে যে সিজোফ্রেনিয়াক পেশেন্ট একটা সময় সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে এবং সেই কল্পিত সত্তা মানুষটাই আপনাকে আত্মহত্যার দিকে ধাবিত করবে আস্তে আস্তে। এবং সুস্থ হবার স্বাভাবিক হবার যে পথগুলো আছে সেই পথগুলো সে বন্ধ করে দেয় এবং ওই সত্তাটা সবসময় আপনাকে চাইবে এই জগতে আরো বেশি করে গ্রাস করতে এবং আপনি যেন মুক্তি না পান এখান থেকে। খুবই একটা ভয়াবহ একটা মানসিক অবস্থা আর কি। তো এই আমি এবং কয়েকটি প্রজাপতি, যিনি কেন্দ্রীয় চরিত্র ফখরুদ্দিন চৌধুরী, তিনি এই সিজোফ্রেনিয়াক পেশেন্ট, তবে তার সিজোফ্রেনিয়াটা একটু অন্যরকম, ট্রেডিশনাল সিজোফ্রেনিয়া না। তার নিজের অবস্থা একই সময় একই সাথে তার ভেতরে যেমন একটা কল্পনার জগৎ তৈরি হয় এবং সেই জগৎ যে আস্তে আস্তে তাকে একটু একটু করে গ্রাস করছে যেমন তিনি বুঝতে পারেন, আবার একই সাথে তিনি নিজের উপরেও তার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে এবং নিজের সত্যিকারের বাস্তব জগৎ সম্পর্কেও তিনি সচেতন, দুটোই তার ভেতরে সমানভাবে বিদ্যমান, তিনি শুধু একটা থেকে আরেকটাতে ওভারল্যাপ করেন এরকম বলা যাচ্ছে। এবং খুব বুদ্ধিমান একজন মানুষ তিনি, প্রচন্ড রকম মেধাবী এবং নিজে দর্শন নিয়ে করলেও বিজ্ঞান নিয়ে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, দর্শন শাস্ত্র তো তার বিষয়ই ছিল, সাহিত্য, অনেক কিছু নিয়ে তার ব্যাপক পড়াশোনা, অগাধ পড়াশোনা এবং ভয়াবহ একজন জ্ঞানী এবং খুব প্রচন্ড রকম অতিমাত্রা বুদ্ধিমান একজন মানুষ, প্রচন্ড রকম ব্রিলিয়ান্ট, মেধাবী এবং যেটা নিয়ে তার পূর্ণ আস্থা আছে এবং তিনি এটা আবার স্বীকারও করেন, বলেও থাকেন এবং তার মধ্যে বিনয় জিনিসটা নেই এবং তিনি মনে করেন বিনয় হচ্ছে অর্থহীন একটি বিষয় যেটা দিয়ে মানুষ নিজের প্রকাশ ক্ষমতাকে বা নিজের উপর আস্থাকে ঢেকে রাখে। এটা হচ্ছে বিনয় সম্পর্কে তার ব্যাখ্যা। জানি না কবি বিনয় মজুমদার এটা শুনলে কি বলতেন। সে যাই হোক, আমি মূল প্রসঙ্গে যাই। তো এই মানুষটা অবশেষে এই মানুষটা প্রচন্ড বিত্তশালী, সে তেমন কোনো কাজ করে না, যেহেতু তার পিতা একজন বিশাল বিত্তশালী ব্যবসায়ী ছিলেন, তিনি অগাধ সম্পত্তি রেখে গেছেন তার জন্য, অনেক বাড়ি গাড়ি এবং অনেক সম্পদ, এই জন্য তার তেমন কোনো কাজ করতে হয় না এবং সারাদিনই তিনি তার অখণ্ড অবসর, যেহেতু সারাদিনই তার অখণ্ড অবসর, এই কারণে তিনি নানা রকম উদ্ভট কাজকর্মে নিয়োজিত থাকেন। যেমন একবার তার খেয়াল হলো যে তিনি গাছের গোড়ায় পানি না দিয়ে মানুষের রক্ত দিলে কি হয়, সেই গাছের কি হয়, সেই গাছে কি শেষ পর্যন্ত ফল ফুল ফোটে এবং যদি ফুটেই থাকে বা ফল হয়েই থাকে সেটার স্বাদ কি স্বাভাবিক সময়ের স্বাদ সেই ফলের মতো হয় নাকি অন্যরকম হয়, এরকম এক্সপেরিমেন্ট করেন। আবার একটা বিড়ালকে তিনি একেবারেই অন্ধকার ঘরে রেখে দেন, তিনি দেখতে চান যে এই অন্ধকার আস্তে আস্তে বিড়ালটা অন্ধ হয়ে যায় কিনা। এরকম উদ্ভট সব এক্সপেরিমেন্ট তিনি চালিয়ে থাকেন এবং বিজ্ঞানের প্রতি তার অগাধ উৎসাহ। এবং আরেকটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে একই ধরনের কাগজি লেবু গাছ, 4 রকমের কাগজি লেবু গাছ তিনি চাষ করছেন এবং 4টা সেট, একটা সেটকে তিনি স্বাভাবিকভাবে বাড়তে দিচ্ছেন, স্বাভাবিকভাবে বড় হচ্ছে, একটা সেটের সব পাতা তিনি কেটে ফেলছেন এবং পাতার ডাল সবকিছু কেটে শুধুমাত্র কাণ্ডটা দাঁড়িয়ে আছে। আরেক ধরনের কাগজি লেবুর গোড়ায় তিনি মানুষের রক্ত দিচ্ছেন। এভাবে বিভিন্ন রকম এক্সপ্লেন করে তার সারাদিন কাটে, যেহেতু তার অখণ্ড অবসর, মাঝে মাঝে বই পড়েন এবং সেটাও খুব ইন্টারেস্টিং। তিনি চোখ বন্ধ করে বুক শিল্পের দিকে চলে যান, প্রথমে হাতে যে বইটা চলে আসে সেটাই আনেন এবং প্রথম পৃষ্ঠা থেকে পড়বেন এমন না, ওই বই খোলার পরে প্রথম যে পৃষ্ঠায় চোখ পড়ে সেখান থেকে পড়া শুরু হয়। এভাবে অদ্ভুত তার অভ্যাস আছে। তো এই মানুষটা হঠাৎ করে একদিন একটা নারী কণ্ঠ শুনতে পান এবং তার সাথে কথা বলে এবং তখন তার মধ্যে ভয়, যেহেতু তিনি অনেক জানেন, তিনি বুঝতে পারেন যে তার ভিতরে একটা আর্টিফিশিয়াল জগৎ তৈরি হচ্ছে, যে কোনো মানুষ আশপাশে নেই কিন্তু একটা নারী কণ্ঠ শোনা যাচ্ছে এবং সে তার সাথে কথা বলে, তার হাঁটা চলার শব্দ শুনতে পাচ্ছেন। তো এবং তিনি বুঝতে পারেন যে আস্তে আস্তে হয়তো একটা সিজোফ্রেনিয়াক সিমটম তৈরি হচ্ছে তার মধ্যে এবং এরকম একটা মানসিক বিকৃতির জগতে হয়তো তিনি চলে যাচ্ছেন। এবং যেহেতু তিনি নিজেই বুঝতে পারছেন, যেহেতু অনেক জ্ঞানী একজন মানুষ, তিনি আমাদের মতো নাদান না, তো সে যেহেতু তিনি নিজেই আবার এটা থেকে পরিত্রাণের জন্য তার মনে হয় যে এখন যদি তিনি বিয়ে করেন তাহলে মনে হয় একটা ভালো সিদ্ধান্ত হয়, কারণ নিঃসঙ্গতা, একাকিত্ব অনেক সময় মানুষকে সিজোফ্রেনিয়ার দিকে ঠেলে দেয়। তো যেইভাবে সেই কাজ, তিনি বিয়ে করেন যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলিতে 3 বোন। তো বড় বোনের সাথে তার বিয়ে হয়, সাথী যার নাম। কিন্তু বিয়ে তো ভালোভাবে হয়ে গেল, কিন্তু বিয়ে হওয়ার পরে যখন পাত্রপক্ষ চলে আসে তখন সাথীর মনোজগতে এক বিশাল পরিবর্তন আসে। তার মনে হয় যে এ কি হলো, এ কি করিলুম, তো কেঁদে বুক ভাসানোর মতো এবং সুইসাইড করতেও বাধ্য হবেন যদি এই বিয়ে না ভেঙে দেয়, এরকম একটা শপথ সাথী তখন নেয় এবং বাধ্য হয়ে ওই রাতেই, আবার যেদিন বিয়ে হয় ওই দিনই তার ডিভোর্সও হয়ে যায় সাথীর সাথে। কিন্তু ওই পরিবারের সাথে তার একটা অন্তরঙ্গতা তৈরি হয়ে যায় এবং যার ফলে কয়েক মাস পরে ওই মেজ বোন, ওই পরিবারের রূপা যার নাম, রূপার সাথে তার বিয়ে হয় এবং মূল ঘটনা আসলে রূপাকে নিয়েই।
তো রূপা অসাধারণ নারী। আমার বই পড়ে আমার নিজেই রূপার প্রতি আমি দুর্বল হয়ে গিয়েছে অনেকটা, মানে গায়ে বল পাচ্ছিলাম না আর কি, বরাবর এরকম। তো রূপা অসম্ভব ভালোবাসা আমাদের এই ফখরুদ্দিন চৌধুরীকে, সেই মানসিক বিকৃত অসুস্থ বা মানসিকভাবে সেই বিপন্ন লোকটাকে ভয়াবহ রকম ভালোবাসা, এবং ওই ভালোবাসা থেকে সত্যি আপনি মুগ্ধ হবেন এবং রূপার প্রেমে আপনিই পড়ে যেতে পারেন। হ্যাঁ, যে এত ভালোবাসা একটা মেয়ে, এত সুইট একটা মেয়ে। তো সে যাই হোক, এবং রূপার সাথে তার সংসার শুরু হয় এবং আস্তে আস্তে রূপা মানে খেয়াল করে যে তার মধ্যে অনেক উদ্ভট ব্যাপার স্যাপার আছে। আর তার একটা ইন্টারেস্টিং অভ্যাস হচ্ছে রাতের বেলা কোনো কথা না বলে চুপচাপ একদম ঘর থেকে বের হয়ে গিয়ে ছাদে গিয়ে একটা পাটি বিছিয়ে শুয়ে পড়ে এবং সারা রাত আকাশের তারার দিকে তাকিয়ে রাত কাটিয়ে দেওয়া। এবং সেই নক্ষত্র বিশারদ, এবং কোন নক্ষত্রের কী নাম, কী বৈশিষ্ট্য, কোথায় কী আছে, সপ্তর্ষি মণ্ডলের 7টা ঋষির নাম কি, সব তার মুখস্থ, এবং এভাবে গভীর নিবিষ্ট মনে সে সারা রাত তারা দেখে কাটিয়ে দেয়। এবং এরকম অনেক অভ্যাসের রূপার কাছে অনেক অন্যরকম যখন মনে হয় তখন সে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় এবং সেটা নিয়ে অনেক কাহিনী কীর্তি আর কি। তো আস্তে আস্তে যেটা হতে থাকে, ও তার সেই সিজোফ্রেনিয়াক সিমটম বাড়তে থাকে এবং একটা সময় সেই যে এক নারী কণ্ঠ তার সাথে কথা বলে, যখন কেউ থাকে না তার আশপাশে, তাকে মাঝে মাঝে তার সাথে সাহিত্য নিয়ে কথা হয়, সেই নারীকণ্ঠ আস্তে আস্তে তাকে গান শোনানো শুরু করে এবং আস্তে আস্তে তখন বুঝতে থাকে যে সেই অদৃশ্য, অচেনা এবং তার নিজেরই মানুষ জগতের তৈরি এক নারী চরিত্রের প্রতি আস্তে আস্তে সে অনুরক্ত হয়ে পড়ে। এবং সে একটা কাজ করে, একটা সময় সে গিয়ে আবিষ্কার করে তার কণ্ঠ ঠিক তার স্ত্রী রূপার মতোই, এবং যেহেতু তার স্ত্রী রূপা, তখন এটা একটা মানে মেটাল, সে তখন মজা করে ওই নারীর নাম দেয় কাশা, রূপার সাথে কাশা, দুজনের কণ্ঠ একই। তো সেই কাশা কন্যার প্রতিও সে আস্তে আস্তে অনুরক্ত হয়ে পড়ে এবং বাস্তবের রূপার প্রতি তার আকর্ষণ কমে যেতে থাকে এবং সে তখন অপেক্ষায় থাকে কখন সেই জগতের কল্পিত মানবী আসবে, আবার কথা হবে, এবং এভাবে আস্তে আস্তে সে একটু একটু করে গ্রাস হতে থাকে সেই জগতের ভেতরে এবং সেই কল্পিত কাশা কন্যার ভেতরে। আর বাস্তবে রূপার থেকে তার আস্তে আস্তে একটু একটু করে দূরত্ব তৈরি হতে থাকে দুজনের মধ্যে। যদিও রূপা তাকে তার স্বভাবজাতভাবেই সীমাহীন ভালোবাসা বিতরণ করে যায়, কিন্তু সেটা আমাদের ফখরুদ্দিন চৌধুরীকে স্পর্শ করে না। এবং তখন একটা সময় আমরা আস্তে আস্তে মনে হয় মানুষটা প্রচণ্ড নিষ্ঠুর, এবং সেটার প্রমাণ আরও পাবেন সে একটা সময় যখন তার ভেতরে মানুষকে খুন করার প্রবৃত্তি জেগে ওঠে এবং খুনটা তো করতে চায় এই কারণে, হঠাৎ করে তার শ্বশুর অর্থাৎ রূপার বাবা মৃত্যু হলে তখন তার বাকি যে দুই বোন, রূপার বড় বোন সাথী এবং রূপার ছোট বোন ছোটন, তারা দুজনে এই বাড়িতে চলে আসে এবং যেহেতু তারা একা থাকতে ভয় পাচ্ছে সেজন্য, এবং তখন তার মনে হয় এই কি আপদ জুটলো, কারণ এই বাড়িতে তেমন কেউ থাকতো না, যার ফলে অখণ্ড নিভৃত নিরালয়ে সে, কারণ সে যখন একা থাকে তখনই সেই কল্পিত জগতের সেই সিজোফ্রেনিয়াক জগতের কাঁসাকন্যা তার দেখা দেয় বা তাকে সঙ্গ দেয়, সেজন্য মানুষ থেকে সে দূরে থাকতে চায়। কিন্তু এখানে এইভাবে এই সময়টাতে উপদ্রব হয়ে যখন ওই দুই বোন চলে আসে তখন সে সিদ্ধান্ত নেয় বাধ্য হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া ছাড়া তারা কিছু করেন, এবং খুব ঠান্ডা মাথার খুন যাকে বলে এটা, এবং ঠিক নিজে করে না, করতে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে অটোমেটিক একটা বড় বোনের মৃত্যু হয় এবং ছোট বোন আত্মহত্যা করতে বাধ্য হয়। ভয়ঙ্কর রকম একজন নিষ্ঠুর পৈশাচিক মানুষ ওই মুহূর্তে তাকে মনে হবে আপনার, নাহলে এতটা অবহেলায় নিজের স্ত্রীর দুই বোনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা সত্যিই খুব, কিন্তু আসলে সিজোফ্রেনিক পেশেন্টের কাছে এই সব কিছু ন্যায় অন্যায় বোধ তখন লুপ্ত হয়, কারণ ভেতরে সেই কল্পিত মানুষটা বা সেই ওই জগতের ওই সব সমগ্র অস্তিত্ব তাকে তখন চালিত করতে থাকে, গ্রাস করে ফেলে, এবং যার ফলে তার নিজস্ব ধ্যান ধারণা বা নিজস্ব চয়েস বলে আসলে কিছু ওই মুহূর্তে ঠিক থাকে না, এবং সব পথের কাটা দূর করে অবশেষে আবার শুধুমাত্র যখন রূপা তখন তার কাছে থাকে তখন রূপাকে সে কীভাবে সরাবে, কারণ রূপার প্রতি তারও একটা মমতা দুর্বলতা আছে, তাই তাকে সে আর মারতে সে চায় না, কিন্তু বাধ্য হয়ে তাকেও দূর করার একটা উপায় সে বের করে, সেটা বই পড়লেই হয়তো বুঝবেন। এবং সবাইকে দূর করে দিয়ে একেবারে নিভৃতে নিরালয়ে পুরো বাড়িতে সে একা অখণ্ড অবসরে সারাদিন আস্তে আস্তে সেই জগতের ভেতরে সে পুরোপুরি গ্রাস হয়ে যায়, এবং তখন সারাদিন রাত শুধুমাত্র সেই আর্টিফিশিয়াল রিয়েলিটির ভেতরে সে কৃত্রিম জগতের কৃত্রিম সেই নারী কাঁসাকন্যা, তার সাথে সে প্রতিদিন তার কাটে, প্রতিদিন প্রতি রাত সংসারের প্রতিটি মুহূর্ত, দুজনের মধ্যে অনেক কিছু নিয়ে কথা হয়, মুগ্ধ হয়ে সে গল্প কিছু শোনে, সে নারী কখনো তাকে গান গেয়ে শোনায়, এবং কখনো দুজন একসাথে পাশাপাশি শুয়ে ছাদে তারা দেখে, অন্যরকম একটা ভালোবাসার জগৎ। আবার তার স্ত্রী রূপার ডায়েরিটাও সে মাঝে মাঝে খুলে পড়ে দেখে যে তার প্রতি রূপার কি সীমাহীন ভালোবাসার কথা সে প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইনে লিখে গেছে। তাই সেই বাস্তবে রূপার ভালোবাসার বহিঃপ্রকাশ সেই ডায়েরি এবং সেই কৃত্রিম জগতের কৃত্রিম নারী মানবী যে তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, তার সাথে প্রত্যেকটা মুহূর্ত সে কাটায় ওই জগতের একেবারে কৃতদাস হয়ে, সেই মানবীর কৃতদাস হয়ে। এভাবে পাশাপাশি দুটো বিষয়ই চলতে থাকে এবং সবকিছু মিলে তার একদম বৈশেষিকই মনে হয় জীবনটা মন্দ কাটছে না,
অদ্ভুত একটা উপন্যাস, আমার খুব ভালো লেগেছে এবং অগ্রাসে এক নিঃশ্বাসে পড়েছি আমি। এবং স্পেশালি যারা সাইকোলজিক্যাল থ্রিলার বা এরকম মনোজগতের মনস্তাত্ত্বিক এদিক সেদিক নিয়ে লেখালেখি পছন্দ করেন, আশা করি তারা বইটা বেশ এনজয় করবেন। আমি এবং কয়েকটি প্রজাপতি, হুমায়ুন আহমেদের। সো আজকে এফএম লাইব্রেরি হচ্ছে এটা নিয়েই। এখন আমরা একটু এসএমএস করার নিয়মটা মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান বা যে কোনো কিছু শেয়ার করতে চান, প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আহত কিছু গল্প, এই গানটা আমরা এখন শুনবো। শিরোনামহীনের গান, একটু পরে ফিরছি, সাথেই থাকুন, কোথায় যাবেন আমাকে ছেড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে আরেকবার আমি এই মুহূর্তে জয়েন করলাম হট সিটে। সময় এখন 12:56 শুনছিলাম অর্ণবের গান বোকা চাঁদ, এবং তার আগে ছিল শিরোনামহীনের একটা গান আহত কিছু গল্প, এবং তার আগে ছিল এফএম লাইব্রেরি, যেখানে আজকে আমি হুমায়ুন আহমেদের আমি এবং কয়েকটি প্রজাপতি এই বইটা নিয়ে কথা বললাম। মনস্তাত্ত্বিক সমস্যা আক্রান্ত একজন মানুষের গল্প, ভালো লাগবে আশা করছি। ছায়া আমাকে জানিয়েছেন, বহুদিন পরে ছায়া জয়েন করলেন, এতদিন কোথায় হয়েছিলেন? ছায়ের SMS কায়া হয়ে মূর্ত হয়ে উঠিনি আমার স্ক্রিনে এতদিন, দুঃখের সংবাদ সেটা। জেসি জেনি জানিয়েছেন, তৃষার অত্যন্ত তলে সমর্পিত প্রাণ, জীবনে শিল্পী তার গান, শেষ হলে শুধালো আমাকে, পেয়েছো কি ভালোবাসলে যাকে, বললাম বোঝুন কি, তার নামে খুঁজেছি তোমাকে। বেশ ভালো কাব্য চর্চা করছে জেসি জেনি, কিপ ইট আপ। নিয়াজ আমাকে জানিয়েছেন, শেপ অফ মাই হার্ট, স্টিং, ব্লেজ অফ গ্লোরি, স্মেলস লাইক থিন স্পিরিট, রেডিওহেড, ইমাজিন, জন লেনন, প্রাইড। অনেক 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 ভালো গানের রিকোয়েস্ট, এখান থেকে অবশ্যই একটা থাকবে নিয়াজ, আশা করা যায়। আর একা আমাকে জানিয়েছেন পিকনিকে যাচ্ছেন কালকে, সো নিশ্চয়ই অনেক মজা হবে, অল দ্য বেস্ট। ওয়েস্ট রামপুরা থেকে সানিম আমাকে বেশ দারুণ একটা SMS পাঠিয়েছিলেন। ওকে, আচ্ছা, মানে অকেজো ডায়েরিতে, আপনার বানানটা একটু দুর্বোধ্য হয়ে গেছে আমার জন্য। অকেজো ডায়েরিতে আজ নেই কোনো নীরব আর্তনাদ, থাকবে কিভাবে আহত অক্ষরগুলো যে শিশির বিন্দু হয়ে গেথে আছে এই পরাজিত নয়নে। ও সাধু সাধু। রাবেয়া তাসনিম অপরিচিত আমাকে খিলখেতে SMS করেছেন। নাহিদ আমাকে জানিয়েছেন, ভালো লাগছে না রাতের ঢাকা জার্নি। কেন, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? রাতের ঢাকা জার্নি তো অনেক অসাধারণ একটা অভিজ্ঞতা হয়, রাতের ঢাকা অনেক সুন্দর। একটা রোমান্টিক গান শুনতে যাচ্ছেন তিনি, একটু আগে দুটো রোমান্টিক গান ছিল পরপর। এবং আমাকে জানিয়েছেন সাদাহাদ, ওনার নাম হচ্ছে সাদাদ হোসেন রুবেল, বাড়িধারা থেকে আমাকে লিখেছেন একটা গান ওনার ঘুম তাড়ানোর জন্য, একটা থ্র্যাশ মেটাল নাম্বার। আচ্ছা, শ্রুতি লিখেছেন, বইয়ের কাহিনী তো তুমি সব বলে দিলে, আমরা আর কি পড়বো, না বললেও বিপদ, বললেও বিপদ, কোন দিকে যে যাই। আচ্ছা, আমি না হয় এটা বলে দিলাম, ঠিক আছে, এরকম আর কিছু বইও আপনি পড়ে নেবেন। হ্যাঁ, এর পাশাপাশি আরো কিছু বই, এটা হচ্ছে ইন্সপিরেশন। আসলে আমি একটা বইয়ের না কথা বললাম, তার মানে এই নেই বইটাই শুধু পড়তে হবে, এর সূত্র ধরে আশপাশ দিয়ে আর অনেক বইয়ের ব্যাপার স্যাপার আপনি পড়তে পারেন। হ্যাঁ, আমাকে জানিয়েছেন যে নাহিদ, তিনি কবিতা শুনতে ভীষণ পছন্দ করেন এবং তার প্রিয় মানুষের জন্য একটা কবিতা, যে কোনো একটা কবিতা শোনানো। আচ্ছা, বইটা হাতে তুলে নেই, কোনো কবিতা এই মুহূর্তে সিলেক্ট করেনি। ওই যে ওই গল্প আমি একটু আগে যে বইটা বললাম, আমি এবং কয়েকটি প্রজাপতি, সেই সিজোফ্রেনিয়াক পেশেন্ট চোখ বন্ধ করে বুকশেল থেকে একটা বই হাতে তুলে নেন এবং চোখ বন্ধ করে একটা পৃষ্ঠা খোলেন। তা আমি ওরকম একটু করি না, যদিও আমি সিজোফ্রেনিয়াক পেশেন্ট না, মানসিকভাবে আল্লাহর মধ্যে সুস্থ আছি বলে আমার বিশ্বাস। যদিও অনেকের যদিও এটার উপরে আস্থা নেই, অনেকের ধারণা আমারও কিছুটা সমস্যা আছে, হয়তো আছে, অস্বাভাবিক কিছু না। তাহলে আমার এই বন্ধুটা জানা হচ্ছে নাহিদের প্রিয় মানুষের জন্য দুছত্র কবিতা না পড়লেই না, তাই না? এই আমি তো শর্ত ভঙ্গ করছি, আমি তো চোখ খুলে আবার নিজে আবার দেখছি কোনটা পড়া যায়। সো ছোটখাটো একটা কবিতা, অবশ্যই 4 লাইনে হতে হবে, কারণ এই মুহূর্তে আন্দাজে বেশি বড় কবিতা পড়া যাবে না। একটা রোমান্টিক কবিতা হচ্ছে, ওনার প্রিয় মানুষের জন্য তো একটু রোমান্টিক কবিতাই পড়তে হবে, তাই না? যেন তেন কবিতা কিন্তু পড়া একদম যাবে না। একটা দোহা টাইপের কবিতা হলে কেমন হয়, ইরানি কবিদের, সেই সাক্ষী, শারাব, প্রিয়ার কালো তিল, সেরকম। হ্যাঁ, ওরকম একটা হয়ে যাবে না?
হসরত মোহানি নামের একজন কবির কবিতার অনুবাদ পড়ছি। হ্যাঁ, এটা আপনার জন্য। লুকিয়ে তুমি কাঁদছিলে যে, আমার মনে পড়ে। সেই যে ভালোবেসেছিলাম, আমার মনে পড়ে। সেই যে ছিল নিষেধ ভাঙা মত্ততার খেলা, সেই যে দেখা প্রথম দিন, আমার মনে পড়ে। সেই যে তুমি সাহস দেখে অবাক হয়েছিলে, কামড়ে ধরেছিলে আঙুল, আমার মনে পড়ে। আমার শুধু খুঁজতে থাকা, কখন তুমি একা। বলবো আমি সবটুকু সেই, যেমন মনে পড়ে। তোমার প্রেমে যখন কেউ মত্ত এমন হয়, সত্যি বলো, সেই কথা কি তোমার মনে পড়ে? লুকিয়ে সেই তোমার আশা, উপেক্ষিত অন্য, গোপন সেই অভিসার তো আমার মনে পড়ে। বিচ্ছেদেরই সম্ভাবনায় করুণ হলে রাত, কান্না তোমার আমার চোখেও, আমার মনে পড়ে। সে যে তুমি সাক্ষাতের গোপন খুঁজে নিতে, দীর্ঘদিনের পরেও সেই ঠিকানা মনে পড়ে। আর কখনো হবে না প্রেম, আমি তো সন্ন্যাসী, তবুও সেই রতির রাত এখনো মনে পড়ে। বেশ স্পর্শ করে যাওয়ার মতো একটা বিষয়, তাই না? সো ফ্রেন্ডস, যদি কোনো SMS করতে চান, কোনো গানের কথা, গান শুনতে চাই, কোনো নিজের কোনো কথা জানিয়ে বা যে কোনো কিছুর জন্য, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এবং এখন আমরা একটা গান শুনবো। কি গান আমরা শুনতে পারি? একটু আগে আমরা যে কবিতার অনুবাদ পড়লাম, সেখানে কিন্তু একটা কথা অনেকবার ছিল। আমার মনে হয় সেরকমই একটা গান যদি আমরা শুনে ফেলি তাহলে কেমন হয়, তাই না? শুনছি ওয়ারফেজের গান, মনে পড়ে। ভাষার অতীত যে গোলাপ, বর্ণনার অতীত সে তোমার জন্যেই। অর্থাৎ বাক্যের যে ব্যাকরণসম্মত রচনা বিধান, তাতে ধরা যাবে না মোটেই। একমাত্র বলা যেতে পারে সেই সব শব্দে যা গোলাপের কাছেই অচেনা, কিংবা মুখ ছেঁড়া কান্নার শব্দেই, সেই তীব্র কণ্ঠেই, অথবা যার পতন দেখেছি সুখের নক্ষত্র থেকে প্রেমের গহ্বরে। আমি তোমার জন্যই আজ ফোটাবো গোলাপ, এমন গোলাপ যেন প্রার্থনায় যুক্ত করতল, যেন গির্জার ভেতরে ওরাই তো ভক্তের আসন, নত হবে উপাসনায়, এবং বুকে ক্রস করতে করতে ঝরে পড়বে ওদের সবুজ পাতাগুলো। আমি তোমার জন্যই আজ ফোটাবো গোলাপ, সেই সব প্রেমিক ও প্রেমিকার বারান্দায়, পরস্পরের বাহু ছাড়া যাদের বিছানা নেই আর। এমন গোলাপ যেন হৃৎপিণ্ড সেই সব মানুষের যারা বিদায় নিয়েছে পাপ স্বীকার না করে। এমন গোলাপ যেন এক চাষা ছিন্ন ভিন্ন হয়েছে যে তারই ফসলের মাঠে বোমায় মাইনে। আমি এমন গোলাপ এক ফোটাবো যেন সে একটি কুড়িয়ে পাওয়া চিঠি, যার গায়ে এখনো সুবাস, যার ছত্রে ছত্রে অনেক, অথচ আমার বিষয়ে কিছুই নেই, না আদর না অপমান। আসবার কথা ছিল, কিন্তু কেউ তো আসেনি। প্রচণ্ড ঝড়ের মধ্যে একদল সৈনিক হাঁটছে, বন্দিশালায় ফটকে মা এসে দাঁড়াচ্ছে, জলপাই গাছের ছায়ায় অপরাহ্নে কেউ গায় গান। কুয়াশায় ঢাকা কোনো এক দেশে মোরগের লড়াই চলছে, আর এক যোদ্ধার গোলাপ কেউ ছিঁড়ে নিয়ে গেছে তার জন্মভূমি থেকে। আমি তোমার জন্যই আজ গোলাপ ফোটাবো। দেখো, গোলাপের পর গোলাপ আমি এই করছি। সমুদ্রের বুকে ঢেউ, ঢেউয়ের মাথায় অসংখ্য অগণন গোলাপ ফোটাচ্ছি আজ। বিধ্বস্ত স্বর্গের যত ধূলিকণা আছে তত আমি গোলাপ বানাই, আমি বানিয়ে চলেছি। ততোধিক যত স্বপ্ন আমার এই করটিতে আছে, কান্নার ভেতরে যত নিঃশ্বাস পতন, নিঃশ্বাসে নিঃশ্বাসে যত গভীর ক্রন্দন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ। শুনছিলাম একটু আগে সৈয়দ শামসুল হকের করা একটা অনুবাদ। মূল কবিতাটা হচ্ছে লুই আরাগের, আর সেই কবিতার পরে এই মুহূর্তে আমাকে শুনছিলাম আমরা একটু আগে পরপর দুটো গান। একটা ছিল রিকোয়েস্টেড নম্বর নিয়াজের নির্ভানার গান স্মেলস লাইক টিন স্পিরিট, এবং তার আগে ছিল ওয়ারফেজের গান মনে পড়ে সেই রাতের কথা। এইদিকে আমাকে অনেক বন্ধুই SMS পাঠিয়েছেন, তবে তার আগে আমরা একটু সিনেমার জগৎ থেকে ঘুরে আসি। মুভি অফ দ্য উইক বেশ কিছুদিন হয় না, সো আজকে এই জন্য যেহেতু বেশ কিছুদিন পরে হচ্ছে, একেবারে বাম্পার
সুপার ডুপার বাম্পার হওয়া উচিত, তাই না? সো ইউজুয়ালি প্রত্যেকটা মুভি অফ দ্য উইক আমি একটা সিনেমার কথা বলি। আজকে একটা কাজ করলে কেমন হয়, আমরা একটা না, দুইটা না, তিনটা সিনেমার কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই মনটা ভালো হয়ে গেছে যারা যারা মুভি লাভার তাদের। সো আজকের মুভি আমি তিনটা সিনেমার কথা একটু সংক্ষেপে সংক্ষেপে বলবো। তিনটা সিনেমার মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে থ্রিলার। তিনটা সিনেমার জনরাই হচ্ছে থ্রিলার, এবং আমি অনেকবার বলেছি যে থ্রিলার সিনেমার অনেক বেশি রকমের ভক্ত। রহস্য, থ্রিল, মিস্ট্রি, এই বিষয়গুলো আমাকে সবসময় বেশি অ্যাট্রাক্ট করে। সো থ্রিলার সিনেমা আমার বরাবরই বলা যায় যে ফার্স্ট চয়েস। তো রিসেন্টলি আমি বেশ আগের তিনটা থ্রিলার দেখেছি, এবং এই থ্রিলার তিনটা সিগনিফিক্যান্ট এই জন্য যে বেশ আগের থ্রিলার বিভিন্ন সময়, একটা হচ্ছে 1960-এর, একটা হচ্ছে 1984-র, একটা হচ্ছে 1971-এর। 60, 71, 84, 10-12 বছর গ্যাপ দিয়ে দিয়ে। এবং এই তিনটা থ্রিলার হচ্ছে আসলে বেশ সিগনিফিক্যান্ট, এবং সিগনিফিক্যান্ট এই অর্থে যে প্রথম দিকে থ্রিলার, বিশেষ করে ওই 1960-এর যেটা, এবং ওই থ্রিলারগুলো অনেক পরিচালককে ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে, প্রভাবিত করেছে। এবং এখন এই সময়টাতে বা 90s-এ বা মিলেনিয়ামের পরেও এবং 2010-এর পরেও যারা খুব ভালো থ্রিলার বানাচ্ছেন যে পরিচালকরা, তো তাদের অনেক ইন্টারভিউতে তারা বলেছেন যে ওই সিনেমাগুলো তাদেরকে খুব বেশি মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে আর কি। এবং আমার কাছে মনে হয় থ্রিলার তিনটা আসলে আমার কাছে ভালো লেগেছে, এবং বেশ আগের থ্রিলার, একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে যে সিনেমার কথাটা বলবো এটা হচ্ছে পার্পল নুন। পার্পল নুনটা হচ্ছে ফ্রান্স আর ইটালির একটা যৌথ প্রযোজনা। মূল সিনেমাটা ফ্রেঞ্চ ভাষায়। আর এবং এটা সিনেমাটা এতটাই ইন্সপায়ার করেছে পরবর্তীকালে অনেককে, যার ফলে হলিউডেও কিন্তু এটার একটা রিমেক হয়েছিল 1999-তে, এবং যেটার নাম হচ্ছে ট্যালেন্টেড মিস্টার রিপ্লি। ওই নামে হলিউডে রিলিজ হয়েছিল। ম্যাট ডেমন ছিলেন সেখানে, এবং গিনেথ প্যালট্রো ছিলেন, জুড ল ছিলেন আর কি। তো পার্পল নুন, এবং এটা হচ্ছে রেনে ক্লেমেন্টের, পরিচালকের নাম হচ্ছে রেনে ক্লেমেন্ট। ওনার একটা সিনেমা 1960-এ, এবং ওই সময়ের একটা সিনেমা আপনাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে, একটা দুর্দান্ত থ্রিল। কাহিনীটা হচ্ছে এরকম যে আমেরিকান এক বিশিষ্ট ধনকুবের এবং ধনাঢ্য ব্যবসায়ী, যার টাকা পয়সার কোনো অভাব নেই, অন্ত নেই আর কি। তো তার একজন সন্তান, তার তো আসলে কোনো থাকা খাওয়া পড়ার চিন্তা নেই, কি আছে দুনিয়ায়, এরকম একটা মটো নিয়ে সে এনজয় করে বেড়ায় প্রত্যেকটা দিন রাত। তো সে ভাবলো এসব আমেরিকা থেকে কিছু হবে না, কি ইউরোপ যেতে হবে, ইউরোপে হচ্ছে সত্যিকারের মজার জায়গা। তো এইভাবে সে একদম সবকিছু ছেড়ে ছুড়ে, বাবার ব্যবসা বাণিজ্য দেখা তো দূরের কথা, সে ইটালিতে চলে আসলো। এবং ইটালির নেপলসে সে ওই মুহূর্তে যখন সিনেমা শুরু হয় তখন সে রোমে থাকে, বা যদিও তার স্থায়ী নিবাস হচ্ছে নেপলস, ইটালির। এবং সেখানে গিয়ে সে অনেক দিন চলে যায়, তার আর দেশে ফেরার কোনো নামোদ্দেশ নেই, এবং কবে যে আদৌ সে দেশে ফিরবে কিনা, আদৌ ফিরবে কিনা, এটাই একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং বাবার ব্যবসার দায়িত্ব নেওয়া তো দূরের কথা। সে সেখানে গিয়ে ঘুরছে ফিরছে, এবং ইটালিয়ান এক তরুণীর সাথে তার প্রেমও হয়ে গেছে আর কি। বেশ সুন্দর চোখের অধিকারিণী মায়াময় এক ইটালিয়ান তরুণীর সাথে তার প্রেম হয়ে গেছে, মার্জ, যার নাম মার্জ। তো বাধ্য হয়ে তখন তার সেই বিশিষ্ট কুতুব ব্যবসায়ী বাবা একজন তার এক ছোটবেলার বন্ধুকে পাঠান ইটালিতে, যে বাবা তুমি ওর বন্ধু মানুষ, আমাদের কথা শোনে না, চিঠির উত্তর দেয় না, তুমি যা ওকে গিয়ে বুঝিয়ে শুনে কোনো মতে দেশে নিয়ে আসো, যদি নিয়ে আসতে পারো তোমাকে আমরা $5,000 দেবো। 1960 সালে $5,000 ভ্যালু অনেক ছিল। আর যে বন্ধুটাকে পাঠানো হয় এই কাজে সে বেশ অবস্থাপন্ন পরিবারের একদমই না, নিম্নবিত্তই বলা যায়। তার কাছে $5,000 অনেক, এবং সে তাই মিশন কামব্যাক এবং এই মিশন নিয়ে সে ধরুন ইটালিতে যায় তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু গিয়ে কিসের ফিরিয়ে নিয়ে কিসের কি, সেও দেখে যে ওখানে যেভাবে সে টাকা উড়াচ্ছে এবং বিলাস বেসনে মত্ত, প্রতিটি দিনই তার কাছে পার্টি ডে অ্যান্ড পার্টি নাইট, সেও তার ভেতরে ঢুকে যায় এবং দুজনে মিলে পার্টি করে বেড়ায় সমানে, প্রত্যেকটা দিন রাত তার এনজয় করে এখানে সেখানে এই সেই। তার ভেতরে তো একটা সেই প্রেমিকা আছেই, মার্জ যার নাম। তো এভাবে সিনেমার কাহিনী এগিয়ে চলে। এবং একটু আগে আমি যে বইটার কথা বলেছিলাম, আমি এবং কয়েকটি প্রজাপতি, ওটা সব কাহিনী বলে দেওয়াতে একজন আমাকে বলেছেন সব কাহিনী তো বলে দিলে তাহলে আর পড়বোটা কি। এই কারণেই থ্রিলার সিনেমাটার সব কাহিনী আমি পড়বো না। তবে একটা ক্লু দিয়ে দিই, যে বন্ধুটাকে পাঠানো হলো ওকে দেশে ফিরে নিয়ে আসার জন্য, তার মধ্যে একটা ক্রিমিনাল বুদ্ধি কাজ করে একটা সময় গিয়ে। সেটা হচ্ছে যে যদি সেই বন্ধুটাকে সে খুন করে তাহলে, এবং সে খুব জালিয়াতে ওস্তাদ, মানে ওই বন্ধুর সাইন টাইন সব সে নকল করতে পারে, তাহলে তার ব্যাংকে যে অগাধ টাকা সেটা সে উঠাতে পারবে, এবং দেশে ফিরে সেটা দিয়ে বিশাল একটা টাকা নিয়ে সে দেশে ফিরবে। এবং ও যতদিন ইটালিতে থাকবে বা ইউরোপে থাকবে, ওই বন্ধু সেজেই তার সাইন টাইন যেহেতু নকল করতে পারে, তার পাসপোর্টে সে ছবি টবি সবই সব কিছু ডুপ্লিকেট করতে পারবে,
ওই বন্ধু সেজেই সে কিছুদিন থাকুক না, এবং সেই তার বন্ধুর প্রেমিকার প্রতিও তার একটা অনুরাগ জন্মায়, তাকে পাওয়ার একটা উদাগ্র বাসনা তার মধ্যে জন্মায়, এবং এখান থেকে টুইস্ট শুরু হয় ঘটনা। খুবই ইন্টারেস্টিং সিনেমা, এবং ইটস রিয়েলি এ গুড থ্রিলার। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা অনুভব করবেন যদি পার্পল নুন সিনেমাটা দেখেন। নামটা খুব সুন্দর, পার্পল নুন, তাই না? অন্যরকম একটা দুপুর। তো এটা গেল প্রথম সিনেমা আমাদের। এরপরে আমি আসি দ্বিতীয় সিনেমায়। দ্বিতীয় সিনেমাটা কি? দ্বিতীয় সিনেমা আমি যদি সময়ের পরিক্রমা ধরে আগাই, তাহলে দ্বিতীয় সিনেমা হচ্ছে 1971, যেটা 1960 ছিল প্রথমটা। 1971 যে সিনেমা থ্রিলারটার কথা বলবো সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ কানেকশন। অনেক নাম করা সিনেমা, এটার নাম শুনতেই পারেন, বিকজ এটা 1971 সালের শ্রেষ্ঠ সিনেমা হিসেবে অস্কার পেয়েছিল, এবং খুব বেশি থ্রিলার কিন্তু অস্কার পায়নি। আমার জানা মতে 91-এ সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, এবং 71-এ দ্য ফ্রেঞ্চ কানেকশন। বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, বেস্ট ফিল্ম এডিটিং, এই 5টা অস্কার পেয়েছিল এই সিনেমাটা, দ্য ফ্রেঞ্চ কানেকশন। এবং পরবর্তীকালে অনেক থ্রিলারের গুরু হচ্ছে এই সিনেমাটা, অনেকেই বলেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে হলিউডের অ্যাকশন সিনেমাতে বা থ্রিলার সিনেমাতে কার চেজিং খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স থাকে, যে ভিলেনকে তাড়া করে বেড়াচ্ছে, নায়ক গাড়ি নিয়ে ঢিসুং ঢিসুঙে প্যাচ পোচ দিয়ে এর সাথে বাড়ি লাগলো, ওই সাথে বাড়ি লাগলো, ওই গাড়ি উল্টে গেল, আগুন ধরলো, অনেক কিছু হয় এটা। এবং এটা দেখতেও আমাদের খুব ব্যাপক লাগে, তাই না? একটা রুদ্ধশ্বাস ব্যাপার আছে। তো বলা হয়ে থাকে হলিউড সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট কার চেজিং সিনস ওয়াজ ইন দিস মুভি দ্য ফ্রেঞ্চ কানেকশন। একটু ইন্টারেস্টিং না? কারণ প্রযুক্তি যত আগাবে, যত ফাস্ট হবে, এই কার চেজিং এর সিকোয়েন্সগুলো করা ততটা ইজিয়ার হবে, কারণ প্রযুক্তির সাথে এটা আসলে জড়িত। কিন্তু 1971-এর একটা সিনেমাতে কার চেজিং এর সিন, এবং সেটা এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট। তার মানে বুঝতে হবে যে আপনি একটা রুদ্ধশ্বাস কার চেজিং এর সিন পেতে যাচ্ছেন 71 সালের একটা সিনেমা থেকে। এবং যেহেতু 71, তার মানে টেকনোলজি অনেক কম ছিল, এবং যার কারণে পুরোটা রিয়েলিস্টিক ছিল, এবং এর মধ্যে কোনো গ্রাফিক্সের কাজ নেই। যে গাড়িগুলো আসলেই উল্টিয়েছে সেটা আসলেই উল্টিয়েছে, যেখানে বাড়ি খেয়েছে গাড়ি সেটা আসলেই বাড়ি খেয়েছিল, এবং পুরোটাই রিয়েলিস্টিক কার চেজিং সিন। যদি আপনি এটা দেখতে চান, এটা এই মুভিতে পাবেন, দ্য ফ্রেঞ্চ কানেকশন। এটা হচ্ছে আসলে একজন ফ্রেঞ্চ স্মাগলার, যার কাজ হচ্ছে সারা পৃথিবীতে কোকেন সাপ্লাই দেয়, এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বন। এই ঘটনাগুলো সত্যি ঘটেছিল। পৃথিবীর সব থেকে বড় ড্রাগ স্মাগলারদের বা কোকেন স্মাগলারদের একজন, এবং তিনি আসলে আমেরিকাতে যান, এবং নিজে নিয়ে গেলে যেহেতু ধরা পড়ার সম্ভাবনা আছে, এই জন্য ফ্রেঞ্চ একজন অভিনেতা, যিনি একজন বিশাল সেলিব্রিটি, সে একটা সিনেমার কাজ করতে আমেরিকাতে যাচ্ছে। তো তার গাড়ির ভেতরে, রকার প্যানেলের ভেতরে ওই কোকেনগুলো লুকিয়ে দেওয়া হয়, এভাবে আমেরিকাতে গিয়ে পাচার করে। এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের দুজন অফিসার, এই দুজনে আসলে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র। জিন হ্যাকম্যান এই সিনেমাটা মূল চরিত্র অভিনয় করেছেন, অস্কার পেয়েছেন জিন হ্যাকম্যান, সেরা অভিনেতার এই সিনেমা দিয়ে। তারা পুরো সিনেমাটার উদ্ধশ্বাসে সেই কোকেন গ্যাংয়ের পিছনে ঘুরে বেড়ায়, এবং অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা পার হয়ে দুর্দান্তভাবে মাথা কাটিয়ে শেষ পর্যন্ত সেই গ্যাংটাকে তারা ধরতে পারে নাকি পারে না। দুটোই সত্যি, এক সেন্সে তারা এর দিকে ধরতে পারে, আর এক সেন্সে পারে না। দুটোই সত্যি কীভাবে সত্যি সেটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। এবং দারুণ একটা সিনেমা, দারুণ, এবং সত্যি ঘটনা অবলম্বনে। আর দ্য ফ্রেঞ্চ কানেকশন সিনেমার আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা খুবই লো বাজেটের একটা সিনেমা, এবং এতই লো বাজেটের যে তারা সিনেমার জন্য কোনো আলাদা সেট বানায়, একটা বানানো সেট এই সিনেমাতে নেই। সব কিছু রিয়েলিস্টিক, যেখানে যেখানে শুটিং হয়েছে, এবং অনেক জায়গাতে তারা পারমিশন ছাড়াই শুটিং করেছে, যেমন রেল স্টেশন, ট্রামওয়ে, রাস্তায়। এবং একেবারে যেহেতু সেট বানানোর মতো টাকা তাদের ছিল না তাদের হাতে, সেজন্য ঠিক ক্যামেরা নিয়ে তারা জাস্ট চলে গেছেন ঘটনাস্থলে, রেল স্টেশনে, রাস্তায়, শহরের অলিতে গলিতে। এবং এটাই মনে হয় একমাত্র সিনেমা যেখানে একটাও আর্টিফিশিয়াল সেট বানানো হয়নি সিনেমার প্রয়োজনে, টোটালি রিয়েলিস্টিক পটভূমিতে শুটিং হয়েছে। এবং সেই সিনেমা ধুম 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 ব্যবসা করেছে সেই লো বাজেটে, $5 মিলিয়ন বা এরকম বাজেট একটা সিনেমা ছিল সম্ভবত। এবং ইট গট 5 অস্কারস, দ্য ফ্রেঞ্চ কানেকশন। অ্যান্ড আওয়ার থার্ড মুভি ইজ, এটা হচ্ছে 1984 সালের একটা সিনেমা, ব্লাড সিম্পল। এবং কোয়েন ব্রাদার্স, এদের নাম নিশ্চয়ই শুনেছেন, দুই ভাই, ইথান কোয়েন এবং জোয়েল কোয়েন। একজন লেখেন, আরেকজন পরিচালনা করেন। এই দুই ভাইয়ের একটা জুটি, এরকে বলা হয় কোয়েন ব্রাদার্স। অসাধারণ সিনেমা বানান তারা। কোয়েন ব্রাদার্সের সিনেমা যেমন নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, এটা তো সেরা সিনেমার অস্কার জিতেছিল 2007-এ সম্ভবত। তো কোয়েন ব্রাদার্সের প্রথম সিনেমা হচ্ছে ব্লাড সিম্পল, 84-এর, যেটা এটা একটা দারুণ থ্রিলার। এবং ওই 84-এর ব্লাড সিম্পল দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিল কোয়েন ব্রাদার্স যে তারা কি কুতুব হতে যাচ্ছে ভবিষ্যতে, এবং কি অসাধারণ সব সিনেমার পরবর্তীতে তারা উপহার দেবে। তো শেষ পর্যন্ত ব্লাড সিম্পল দেখবেন আপনি। এবং ব্লাড সিম্পল হচ্ছে আসলে একটা বারের ওনার এবং তার স্ত্রী, এবং ওই বারের মালিকেরই এক কর্মচারী, তার সাথে যখন তার বারের মালিকের স্ত্রীর একটা অবৈধ প্রণয় গড়ে ওঠে,
তখন সেই বারের মালিক তিনি ভাড়াটে গোয়েন্দা ভাড়া করেন ওই দুজনকেই খুন করে ফেলার জন্য। কিন্তু খুন করতে গিয়ে কে খুন হয়, ওরা দুজন নাকি অন্য কেউ নাকি কি, বা সেই খুনটা কে করে, এটা নিয়ে একটা ব্যাপক রহস্যের তৈরি হয়। এবং শেষ পর্যন্ত সেই হিসেব মেলানোর জন্য আরো অনেকগুলো খুন হয় এবং শেষ পর্যন্ত কার দায় কার উপরে গিয়ে পড়ে। এটা একটা অন্যরকম একটা দারুণ একটা থ্রিলার, আশা করি ভালো লাগবে। 1984 এর সিনেমা ব্লাড সিম্পল। সো এই তিনটাই ছিল আমাদের আজকের মুভি অফ দ্য উইকের আলোচ্য তিনটি সিনেমা এবং পুরোনো দিনের থ্রিলার মুভি যেগুলো খুব ভালো, এরকম একটা কনসেপ্ট থেকে এটা বললাম। এর সাথে একটা বোনাস হলে কেমন হয়? এরপরও তো আমার সমালোচনা নিন্দা কারো কমে না, আমি নাকি ফাঁকি মারি। এই যে তিনটা সিনেমার কথা বললাম, এই শেষ মুহূর্তে সে মনে হলো আরেকটা সিনেমার কথা বলি। এটাও থ্রিলার, একটু অন্য ধাঁচের থ্রিলার। ঠিক পুরোপুরি থ্রিলার এটা না, এই সিনেমার মধ্যে অনেক ড্রামাটিক এলিমেন্ট আছে। সেই জনরা হিসেবে এটাকে ড্রামা বলা যায়, থ্রিলার বলা যায়, নয়ার বলা যায়, ফিল্ম নয়ার। সো এই সিনেমাটার ক্লাসিফিকেশন নিয়ে বা জনরা ডিসাইড করা নিয়ে অনেক মতবিরোধ, অনেক বিতর্ক হচ্ছে, কারণ এই সিনেমাতে অনেকগুলো এলিমেন্ট আছে। এটাও কোয়েন ব্রাদার্সের একটা সিনেমা। একটু আগে যে পরিচালক দুজনের কথা বললাম, দুই ভাই, ইথান কোয়েন এবং জোয়েল কোয়েন। এটা রিলিজ হয়েছে 1991 সালে। বার্টন ফিঙ্ক হচ্ছে এই সিনেমাটার নাম। এক্ষেত্রে একজন আমরা মঞ্চ নাটকের একজন নাটক লিখে থাকেন, মঞ্চ নাট্যকার বলা যায়, বার্টন ফিঙ্ক তার নাম। তিনি প্রতিভাবান উদীয়মান একজন মঞ্চনাট্যকার এবং শেষ পর্যন্ত তার খ্যাতি দেখে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে হলিউডে পাকড়াও করে নিয়ে আসে যে, ওরে বৎস, ওরে গর্দব, তুই ওখানে কি পাবি মঞ্চনাটক লিখে, চলে আয় আমাদের আলোর জগতে, তোকে আমরা রাশি রাশি ডলার দেবো, প্রতিষ্ঠা দেবো, খ্যাতি দেবো। শেষ পর্যন্ত একটু ইতস্তত গাইগুই করলেও শেষ পর্যন্ত সেই অর্থের হাতছানিতে সেই নাট্যকার, তরুণ নাট্যকার, সাহিত্য সাধনা যার সারা চেতনা জুড়ে, তিনি চলে আসেন হলিউডে এবং একটা ক্যাপিটাল স্টুডিও নামক একটা প্রোডাকশন কোম্পানির সাথে তার চুক্তি হয় এবং তাকে একটা দায়িত্ব দেওয়া হয় যে রেসলারদের নিয়ে একটা সিনেমা লেখার জন্য। কিন্তু তখন সে রাইটার্স ব্লকে আক্রান্ত হয়, কিছুতেই তার লেখা মাথায় আসে না এবং সে একটা হোটেলে আশ্রয় থাকে। ওই হোটেলের নাম ছিল যেন কি, হোটেলের নাম মনে নেই, মনে পড়েছে, হোটেল আর্ল। খুব একটা জাঁকজমক নেই এবং বেশ পুরনো এবং তেমন কোনো মানুষজন থাকে না, মরচে পড়ে একটা হোটেলের মতো, হোটেল আর্ল। যে হোটেলের রুমগুলো দেখলেই মনে হবে একটু রহস্যময় হোটেলটা। সেই হোটেলে সব বিচিত্র মানুষ বাস করে এবং তার পাশের রুমে একজন ইন্স্যুরেন্সের কাজ করা, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করা একজন লোক সাথে তার পরিচয় হয় এবং তার সাথে তার একটা বার্টন ফিঙ্কের একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে আসলে সে একজন সিরিয়াল কিলার, সে আসলে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির লোক না। তখন বার্টন ফিঙ্কের ভেতরে একটা ব্যাপক মানে আলোড়ন তৈরি হয় যে এতদিন সে বন্ধু ভেবে যার সাথে মিশেছে সে আসলে একজন সিরিয়াল কিলার এবং তখন একটা খুনের রহস্যের কিনারা হয়তো আমরা বুঝে ফেলি যে ওই খুনটা কীভাবে হয়েছিল, কে করেছিল। দারুণ একটা সিনেমা। এই সিনেমাতে আসলে অনেক থ্রিলার জনরার পাশাপাশি যেহেতু বলেছি আর অনেক এলিমেন্ট আছে, সো আপনি এখানে অনেকগুলো কনসেপ্ট পাবেন, লাইক একটা শিল্পকর্ম কীভাবে রচিত হয় বা সৃষ্টি হয়, বা শিল্পীর যে দাসত্ব আধুনিক যুগের সেই কর্পোরেট বা পুঁজিবাদী কয়েকটা মানুষের হাতের মুঠোয় যে শিল্পীর আসলে বন্দী এবং তাদের কতটুকু স্বাধীনতা আসলে আছে, বা ক্রিয়েটিভ কাজে একজন ক্রিয়েটর কতটা স্বাধীনতা পান, অ্যাট দ্য সেম টাইম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে সেই আর্টিস্টিক ওয়ার্ল্ডের যে একটা কনফ্লিক্ট, হাই কালচার লো কালচারের যে কনফ্লিক্ট, এবং অনেকগুলো ইন্টারেস্টিং থিম আছে এবং খুবই একটা, এবং আমার মনে হয় এই সিনেমাটা নিয়ে একটা রীতিমতো গবেষণা করা যেতে পারে, একটা বিশাল থিসিসও দাঁড় করা যেতে পারে, এত বেশি এলিমেন্ট এই সিনেমার মধ্যে আছে। এবং এই সিনেমাটা কান ফিল্ম ফেস্টিভ্যালে 3টা অ্যাওয়ার্ড পেয়েছিল, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর এবং বেস্ট অ্যাক্টর, জন টার্টুরো। এবং এই সিনেমাটাতে জন গুডম্যান আছেন, জন টার্টুরো এবং জন গুডম্যান দুজনই খুব দারুণ অভিনয় করেছেন সিনেমাটাতে। সো আপাতত আজকে এই পর্যন্তই, অনেকগুলো সিনেমার কথা বললাম। মুভি অফ দ্য উইক এখানেই শেষ হচ্ছে। টিং টং। এবং SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি কোনো গান শুনতে চান, যে কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969 ভাঙাগড়া পাপা। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে ড্রিমস এভিনিউ শোনার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। শুনছিলাম একটু আগে লারবির একটা গান এবং এটা হচ্ছে সেই তুমির অরিজিনাল ভার্সনটা, যেটা সুখ অ্যালবামে ছিল, সেই ভার্সনটা শুনলাম। ইউজুয়ালি ফেরারিমন অ্যালবামের ভার্সনটাই সবসময় প্লে করা হয়, আজকে একটু মূলটা আমরা প্লে করলাম। আর তার আগে ছিল বাপ্পা মজুমদার একটা গান ভাঙাগড়া। সো আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন এবং তার মধ্যে আছেন কে একাই লিখেছিলেন অনেকগুলো গানের রিকোয়েস্ট। সাজ্জাদ হোসেন আমাকে জানিয়েছেন SMS করে, জেনিফারা, আই ওয়াজ জাস্ট কিডিং, ওকে, ডোন্ট বি সিরিয়াস।
আমাকে এরপরে শ্রুতি আজকে অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন, বেশিরভাগই হচ্ছে রাগ এবং অভিমানে ভরা। হোসেইন মুয়াজ্জেম আমাকে লিখেছিলেন। আর ফ্লয়েডিয়ান আমাকে জানিয়েছেন যে দুর্দান্ত একটা মুভি হচ্ছে দ্য ফ্রেঞ্চ কানেকশন, মুভি জগতে মাস্টারপিস, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভিজ। ওকে, এরপরে উনি আরো লিখেছেন লাইটস শাইন অন মাই পাথ, টার্ন ব্যাড ডেজ ইন্টু গুড, টার্ন ব্রেকডাউনস ইন্টু ব্লকস, আই স্ম্যাশ দেম কজ আই কুড। মেগাডেথের দারুণ দারুণ কিছু লাইন। এবং ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন বেশ কিছু সুন্দর কথা সবসময় লিখে পাঠিয়ে থাকেন। A lover is always accused of something, but when he finds his love, whatever was lost in the looking comes back completely changed. অনেক কিছু জানতে পারি তার এসএমএস থেকে আমরা, তাই না? তিতলি আমাকে ভাইকিংসের গানের জন্য এসএমএস পাঠিয়েছিলেন। তিতলি, অলরাইট, আপাতত এসএমএস পড়ছি না, শুধুমাত্র নিয়মটা আরেকবার মনে করিয়ে দিই। যদি কোনো কিছু লিখতে চান, প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন যেটা RA সেটা লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখুন এবং তারপরে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমরা একটা গান শুনে সেই ফাঁকে চট জলদি আমরা এখন কি গান শুনবো? আমরা এখন মাইলসের গান শুনবো অবভিয়াসলি। 3টা গান আছে প্লেলিস্টে, মাইলসের কোনটা প্লে করবো বুঝতে পারছি না। আমাকে আরেকজন বন্ধু, আচ্ছা ওনার এসএমএসটা কই গেল, ওনারটা আমি পড়বো বলে ঠিক করে রেখেছিলাম। আচ্ছা, সাদিয়া আহসান আমাকে জানিয়েছেন যে তার এক বন্ধু খুবই ডিপ্রেশনে আছে এবং সেজন্য এমন একটা বই কি আছে যেটা ডিপ্রেশন কাটিয়ে তুলতে সাহায্য করবে। এইভাবে যখন কেউ প্রশ্ন করে আমি তখন মাথার মধ্যে গুবলেট পাকিয়ে ফেলি সবকিছু, তখন আর কিছুতেই এরকম কোনো বইয়ের কথা মাথার মধ্যে ঘুরপাক খায় না। তো ইন্সপায়ারিং বই যেটা আপনাকে ইন্সপায়ার করবে না, এমন বই কিসে ইন্সপায়ার করবে? সাবজেক্ট বলে দিলে আমার মনে হয় আমি কিছুটা হলেও হয়তো এই অকুল সমুদ্রে মাঝির হয়ে কিছুটা একটা খুঁজে বেড়াতে। এখন মাথায় আসছে না যে কোন বইটা পড়লে আপনি ইন্সপায়ার্ড হবেন। ইন্সপায়ারিং বুক, হ্যাঁ, ইন্সপায়ারিং বুক, অনুপ্রেরণাদায়ী বই। আচ্ছা, এই গানটা শুনতে শুনতে আমি ভাবি যে কোন এরকম একটা বইয়ের নাম আমি খুঁজে এই মুহূর্তে মাথায় আসে কিনা। তবে একটা ইন্সপায়ারিং গান আপনি শুনে ফেলতে পারেন এই ফাঁকে। আপনার ফ্রেন্ডের জন্য এই গানটাই আপাতত আমি চাই, মাইলসের এই গানটাই তাহলে আপনার বন্ধুর জন্য। এই গানটার নাম হচ্ছে ফ্রাস্ট্রেশন, যাতে কোনো ফ্রাস্ট্রেশন না থাকে, দূর হয়ে যায়, সেই জন্য এই গানটা। একটু পরে ফিরছি, সাথে থাকুন। সো হ্যালো ফ্রম দি আদার সাইড, এই গানটা ছিল একটু আগে অ্যাডেলের গান। হ্যালো ফ্রম দি আদার সাইডের মতো আমি আদার সাইড, ইনসাইড, সব সাইড থেকেই বলছি হ্যালো ফর দ্য লাস্ট টাইম টুনাইট। যেহেতু আজকে ড্রিমস অ্যাভিনিউর সময় একদমই শেষ, তাই রেডিও আমার 88.4 FM এর হটসিট থেকে এই মুহূর্তে আজকে বিদায় নিতে হচ্ছে। চেষ্টা করেছি আজকে FM লাইব্রেরি সেগমেন্ট, মুভি অফ দ্য উইক সেগমেন্টে 4টা সিনেমার কথা বলেছি আজকে, এবং সেই সাথে বেশ কিছু অনুবাদ কবিতা ছিল সৈয়দ শামসুল হকের। আর সবকিছু মিলিয়ে আপনারা ছিলেন এবং সবকিছু নিয়েই চেষ্টা করেছিলাম একটা এন্টারটেইনিং 3 ঘন্টা আপনাকে উপহার দেওয়ার জন্য। সেটা কতটা হয়েছে জানি না, তবে যাওয়ার বেলায় সৈয়দ শামসুল হকের অনুবাদ কবিতা না, যে কবিতাটা পড়ে বিদায় নেব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। স্নেহা আমাকে এটা পাঠিয়েছে একটু আগে কবিতাটা। সো এই কবিতাটা আমি আজকের শেষ কবিতা হিসেবে পড়ছি এবং কবিতা পড়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, অনেক ভালো থাকবেন, আর নিশ্চয়ই আগামী সত্যি ইনশাল্লাহ আবার কথা হবে। ওকে, শুনেছি আমারে ভালোই লাগে না, নাইবা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। একবার তোরে দেখেছি যখন, কেমনে এড়াবি মোরে, চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো, যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙা বুক, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। গভীর নিশীথে একাকী যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে, আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখপানে। দুঃস্বপ্নের মতন চিরকাল তোমারে রহিব ঘিরে, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। অনন্ত ক্ষুধা, অনন্ত তৃষা করিতেছে হাহাকার, এ ঘোর পিপাসা যুগ যুগান্তরে মিটিবে কি কভু আর। বুকের ভিতরে ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন, শোকের মতন রব আমি অনিবার।
যেথায় আলোক যেইখানে ছায়া, এই তো নিয়ম ভবে। অরূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে।